সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 907তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ। আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ আইমান হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে মাকে বউ বানিয়ে বন্দি করে রেখেছে সন্তান। এই কথাটা শুনলে প্রতিটা মানুষের হৃদয় স্পর্শ করবে এবং খারাপও লাগবে। অনেকের কাছে মনে হবে যে এটা ভীষণ নোংরা রকম একটা গল্প। না, এই গল্পের মাঝে যতটুকু আছে নোংরামি, তার চেয়েও অনেক বেশি আছে শিক্ষা। আমি বাস্তবতার দিকে তাকিয়ে বলে আমাদের এই সমাজে এরকম অনেক মেয়েরা থাকে যারা স্বামীদের অর্থে, স্বামীদের আয় রোজিতে সন্তুষ্ট না। তারা সবসময় চায় বিলাসবহুল জীবন, তারা সবসময় চায় টাকার মাঝে ঘুমিয়ে থাকতে, তারা সবসময় চায় আরাম আয়েসে জীবন কাটাতে। এমনও মায়েরা থাকে যারা সবসময় চিন্তা করে আমার মেয়েকে আমি এমন এক জায়গায় বিয়ে দিব যে ছিল আমার মেয়েকে টাকা দিয়ে ভরপুর করে রাখতে পারবে। এই সমস্ত লুবি মা আর লুবি মেয়েদের জন্যই আমার আজকের এই গল্পটা প্রচার করা। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আয়মানের জীবনের গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আয়মানকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আইমান হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার ছোট একটা বোন সহ আমার একজন কাকা। বরিশাল শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে করা কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সরকারি কর্মকর্তা হলেও আমার বাবাকে আমাদের এলাকার মানুষ অনেক ঘৃণা করত। আমার বাবাকে কেউ ভালোবাসতো না। মানুষের লোকমুখে শুনেছিলাম আমার বাবা নাকি একজন লোভী প্রকৃতির মানুষ ছিল। মানুষের কাছ থেকে টাকা নিয়ে ঘুষের বিনিময়ে আমার বাবা বেআইনি অনেক ধরনের কাজই আমাদের এলাকাতে করেছে। যদি আমার বাবা আমাদের এলাকার ভূমি অফিসে চাকরি করতো, যার জন্য কেউ আমার বাবার মুখের উপরে কোনো কথা বলতে পারতো না। জাল দলিল সহ অনেক খারাপভাবে মানুষের কাছ থেকে ঘুষের টাকা নিয়ে আমার বাবা অনেক ধরনের খারাপ কাজ করতো। নিজের বাবার সম্বন্ধে এই ধরনের কথাগুলো বলতে আমার হৃদয় স্পর্শ করছে, কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, কিন্তু তারপরেও শুধুমাত্র বাস্তবতা বোঝানোর জন্যই আমি কথাগুলো বলছি। আমি ছোটোবেলা থেকে যথেষ্ট পরিমাণের দিনদার একজন মানুষ ছিলাম। আমার মা আমাকে আমাদের এলাকার একটা মাদ্রাসায় ভর্তি করায়। মাদ্রাসায় পড়াশোনা করি এবং প্রতিদিন মাদ্রাসা থেকে টুপি মাথায় পাঞ্জাবি পরে যখন আসি, রাস্তায় যে মানুষে আমাকে দেখতো সেই আমাকে বলতো, কি হবে নামাজ পড়ে, টুপি পরে, কি হবে পাঞ্জাবি গায়ে দিয়ে? তোর বাবা তো একজন ঘুষখোরের সন্তান হয়ে মসজিদে যাস, নামাজ পড়িস, মাদ্রাসায় পড়াশোনা করিস, লজ্জা করে না? ঠিক আমাকে নিয়ে যখন আমাদের এলাকার মানুষরা এরকম বাজে মন্তব্য করতো, খারাপ কথা বলতো, বাড়িতে এসে আমি প্রতিদিনই কান্নাকাটি করতাম এবং আমি আমার বাবাকে খুব বেশি ভয় পাইতাম। বাবার সাথে খুব বেশি একটা কথা বলতাম না, যার জন্য মায়ের কাছেই দুঃখগুলো প্রকাশ করতাম যে মা দেখো, আমি মাদ্রাসায় গেলে মানুষজন আমাকে রাস্তাঘাটে দেখলে পরে এমন খারাপ কথা বলে, আমাকে নিয়ে বাজে মন্তব্য করে এবং আমাকে নিয়ে এই সমস্ত কথাবার্তাগুলো বলে। আমার বাবা নাকি একজন ঘুষখোর, আমি নাকি ঘুষখোরের সন্তান, এটা ওটা কত ধরনের কথা আমাকে শোনায়। এই কথাগুলো আমি আমার মাকে খুব দুঃখ করে বলতে থাকি। মা আমার কথাগুলো শুনলে পরে আমার বাবাকে মা তখন বলে যে কেন তুমি এরকম কাজ করো? তুমি একজন সরকারি কর্মকর্তা, আমাদের তো অত বেশি টাকার প্রয়োজন নাই, আমার একটা ছেলে একটা মেয়ে, আর আমরা তো অনেক ভালোই আছি, কি দরকার এরকম করার? তুমি এরকম করো না। আমার বাবাকে যখন বাবাকে এই ধরনের কথা বলে, আমার বাবা তখন অট্ট হাসিতে মেতে ওঠে। আমার বাবা তখন মাকে বলে, সমাজের মানুষের কথা বাদ দাও, আমাদের কাছে টাকা থাকলে সমাজ একদিন আমাকে সম্মান করবে, আর আমাদের কাছে যদি টাকা না থাকে এই সমাজ কোনোদিনও আমাদেরকে সম্মান করবে না। সুতরাং সমাজের মানুষ কি বলেছে না বলেছে এইসব আমাদের দেখার দরকার নাই, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমার মাকে এই ধরনের কথাবার্তাগুলো বলে। মা যতই বাবাকে বোঝানোর জন্য চেষ্টা করে, কিন্তু কোনোভাবে আমার বাবা আমার মায়ের কথায় আসে না। এমন করে আমার দিনগুলো কাটতে থাকে। একটা সময় আমি মোটামুটি অনেকটাই বড় হই, আলেম পরীক্ষার্থী। আমি যখন আলেম পরীক্ষা দিব এবং আলেম পরীক্ষা দেওয়ার পরে আমাদের এলাকাতে একটা মাহফিল হয়, অনেক বড় একটা মাহফিল হয় এবং সেই মাহফিলে আমি তখন ওয়াজ করার জন্য যাব। আমার খুব ইচ্ছা ছিল যে আমি একজন বাংলাদেশের নামকরা আলেম হব।
এবং বিভিন্ন মানুষকে ইসলামিক কথাবার্তা শোনাবো, ওয়াজ নসিহত করব। যার জন্য মাঝে মাঝে আমি আমার মাদ্রাসায় পড়া অবস্থায় বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হলে আমি যেতাম, কেরাত গাইতাম, গজল গাইতাম এবং মাহফিল শুরু হওয়ার আগে কিছু দিনই কথাবার্তা শোনাতাম। তো সেদিন আমাদের এলাকায় অনেক বড় একটা মাহফিল এবং মোটামুটি আমাকে খুব বড় একটা আসনে আপনাদের লিফলেটের ভিতর আমার নাম লেখা হয়। যখন আমার নাম লেখা হয় আমি তখন ওই মাহফিলে মোটামুটি 30 মিনিট বক্তৃতা দেওয়ার জন্য ওয়াজ করার জন্য স্টেজে উঠার পর আমি মাইক্রোফোনটা সামনে বসার পরে সবাই তখন ধুর ধুর করতে শুরু করে, স্টেজের সামনে বসে থাকা শ্রোতারা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে এবং বলে আমি নাকি মাহফিলের পরিবেশে নষ্ট করে ফেললাম, এটা ওইটা অনেক খারাপ ভাষায় গালি দেয় এবং গোশখোরের ছেলে এভাবে কথাবার্তা বলে। এক পর্যায়ে আমি তখন স্টেজ থেকে নেমে যাই, মাহফিল থেকে নেমে যাই এবং মাহফিল থেকে নেমে যাওয়ার পরে প্রচণ্ড রকমের রাগ হয়। বাড়িতে এসে আমি তখন আর আম্মার সাথে আব্বার সাথে কথা বলি না, তাদের সাথে খুব রাগারাগি করি যে কেন আমার আব্বা এরকম কাজ করবে, কেন আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। ঠিক সেই রাতে রাগারাগি করে আমি তখন সোজা আমার নানু বাড়িতে চলে যাই এবং নানু বাড়িতে গিয়ে আমি নানু বাড়িতে থেকেই গেছি। পরের দিন মা তখন গেছে আমাকে আনার জন্য। মা আমাকে বলে চল বাড়ি চলে। আমি বললাম যে না, আমি আর এই বাড়িতে যাব না, যেই বাড়িতে তোমার স্বামী গোশ খায় এবং তোমার স্বামীর গোশ খাওয়ার কারণে মানুষ আমাকে নিয়ে বাজে কথা বলে, খারাপ মন্তব্য করে, আমি রাস্তাঘাটে মুখ দেখাইতে পারি না, চলাফেরা করতে পারি না, হাঁটতে পারি না, এমন বাবার সন্তান হয়ে আমি আর ওই গ্রামে থাকতে চাই না। আমি ওই গ্রামে থাকতে চাই না, যেখান থেকে আমি চলে আসছি আমি আর সেখানে কখনোই যাব না। মা, তোমার কাছে অনুরোধ করি, তুমি আমাকে এরকম অনুরোধ করো না, আমি কখনো যাব না। মা আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক বুঝিয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয়নি। আমি আর মায়ের কোনো কথাও শুনি নাই এবং আমি ওই বাড়িতেও আর যাই নাই। এরকম করে অনেকগুলো দিন আমি আমার নানু বাড়িতে পড়ে আছি। একটা সময় আমার পরীক্ষার এসএসসি পরীক্ষার রেজাল্ট আউট হয় এবং রেজাল্ট আউট হওয়ার পরে আমি জানতে পারি যে আমি মোটামুটি খুব ভালো রেজাল্টে পাশ করেছি, কিন্তু পাশ করি আর ফেল করি, আমি আর পড়াশোনা করব না, আমি এই গ্রাম থেকে অনেক দূরে কোথাও চলে যাব, প্রয়োজনে দিন মজুরে কাজ করব, হাড়ভাঙা পরিশ্রম করব, অর্থ উপার্জন করব সৎ পথে। আমার বাবার মতো অসৎ হয়ে আমি মানুষের মুখে খারাপ হতে চাই না, এটাই ছিল আমার পরিকল্পনা। যার জন্য আমি আর বাড়িতে ফিরে গেলাম না, আমি নানু বাড়িতেই একটা ছোটোখাটো চাকরির ব্যবস্থা করলাম। ওখান থেকে চাকরি করি আর নানু বাড়িতে থাকতেছি। এইভাবে মাস 2 কাটার পরে আমার একজন কাকা ছিল, আমার কাকার নাম হচ্ছে মাসুদ কাকা। মাসুদ কাকার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল, যদিও কাকার অনেক বয়স হয়ে গেছে। কাকা একটু অন্য প্রকৃতির লোক আর কি, একটু সহজ সরল টাইপের মানুষ এবং বিয়ে শাদিতে কাকা খুব একটা আগ্রহ না। মা কাকাকে বিয়ে করানোর জন্য আমার জন্মের আগ থেকে চেষ্টা করতেছে, অনেক ছোট বয়স থেকে, কিন্তু কাকা বিয়ে শাদি করবে না। যতভাবেই বলে কাকা বিয়ে শাদি করবে না, কাকার বয়স প্রায় শেষের দিকে চলে গেছে, তা ওরকম করে বিয়ে শাদি করে না, যতই বলা হতো করতেছে না, বিয়ে করবে না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বাবা করলো কি, আমার কাকার ওই সম্পত্তির প্রায় সব সম্পত্তি ক্রোপ করে ফেলছে। আমার দাদা যেহেতু অনেক আগে মারা গেছে, আমার কাকার কাছ থেকে কিভাবে জাল দলিল করে আমার কাকার সব সম্পত্তি আমার বাবা তখন নিজের নামে করে নেয়। যখন সম্পত্তিগুলো নিজের নামে করে দেয়, কাকা তখন আমার নানু বাড়িতে আসে, এসে আমার কাছে কান্নাকাটি করতে থাকে আর বলে, বাবা দেখ, তোর বাবা আমার সব সম্পত্তিগুলো নিয়ে গিয়েছে, আমার বয়সও হয়ে গেছে, আমি এখন কি করবো যে আমাকে এরকম করে নিঃস্ব করে ফেলতেছে, আমার আমার সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে। এটা বলে কাকা মোটামুটি খুব কান্নাকাটি করে আমার বাবার কাছে। কান্নাকাটির একটা পর্যায়ে আমার কাছে কান্নাকাটি করে, বাবার কাছে কান্নাকাটি করে, কোনো লাভ হয় না। আমার বাবা নিয়েই গেছে আর দিবেই না। বাবা বলে আমার কাকা নাকি আমার বাবার কাছে সম্পদ বিক্রি করছে, কিন্তু আমার কাকা কোনো সম্পত্তি বিক্রি করে নাই। এরকম করতে করতে একটা পর্যায়ে আমিও তখন বাড়িতে যাই এবং বাড়িতে গিয়ে আমার আব্বার সাথে ঝগড়া শুরু করি এবং আব্বার সাথে ঝগড়া করার একটা পর্যায়ে আমি তখন এলাকার লোকজনকে নিয়ে, আমার কাকার পক্ষ নিয়ে আমি তখন দরবার ডাকি। আমাদের বাড়ির উঠানে তখন অনেক বড় করে মেল বসানো হয় এবং ওই মেলে বিভিন্ন এলাকার গণ্যমান্য লোকজন সহ সবাই আসে, আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমার আব্বা পায়ে তখন রিটায়ার্ডের পথে, আমার বাবা রিটায়ার্ড হয়ে যাবে, অল্প কয়েকদিন আছে। এই অবস্থার ভিতরে আমি তখন গ্রামবাসীকে বললাম, যদি আপনারা এটার একটা সুষ্ঠু বিচার করে দেন তাহলে তো ভালো, আর যদি সুষ্ঠু বিচার না করেন তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নিব এবং শেষ বয়সে আমি আমার বাবাকে জেল খাটাবো। এরকম করেও দরবারের সামনে কথাবার্তা বলি এবং দরবারের লোকজন তখন আমার আব্বাকে খুব কঠিনভাবে প্রেশার দেয়। চাপের মুখে পড়ে আমার বাবা তখন আমার কাকার সম্পদ ফিরিয়ে দিতে বাধ্য হয়। তারপরেও সব সয় সম্পত্তি আর ফিরিয়ে দেয় না, অল্প কিছু সম্পদ আমার কাকাকে ফিরিয়ে দেয় এবং সে অল্প কিছু সম্পদ ফিরিয়ে দেওয়ার পরে আমার কাকা তখন কী করে, সম্পদগুলো নিয়ে যায়, কিন্তু আমাকে আমার বাবা ওই গ্রামের 10 জন মানুষের সামনে তেজ্যপুত্র হিসাবে ঘোষণা করে। সবার কাছে বলে যে এটা আমার তেজ্যপুত্র, আমি ওকে আর আমার সন্তান হিসাবে গ্রহণ করব না, ও আমার সন্তান না।
আমার কাকা তখন আমাকে নিজ সন্তান হিসেবে আমার কাকার বুকে জায়গা দেয়। কিন্তু যেখানে বাবা আমাকে ত্যায্য করেছে সেখানে আমি আর কাকার সম্পদ চাই না এবং কাকার পরিচয়ও চাই না। আমি আমার নানু বাড়িতে আর গেলাম না। সেদিন পরিবারের উপরে এক পৃথিবীর রাগ ক্ষোভ নিয়ে আমি তখন রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বিশাল সাগর পাড়ি দিয়ে একটা সময় আমি ঢাকা শহরে পৌঁছালাম। ওখানে পৌঁছানোর পরে আমার সাথে পড়াশোনা করতো অনেকে ওখানে পার্ট টাইম চাকরি করে এবং পড়াশোনা করে। ওদের সাথে আমি তখন আস্তে আস্তে করে মিশে গেলাম। পড়াশোনা করার কোনো ইচ্ছা আমার ছিল না। ওখানে গিয়ে আমি একটা টেম্পোরারি চাকরি নিলাম একটা বইয়ের দোকানে, মানে একটা লাইব্রেরিতে চাকরি নিলাম। লাইব্রেরিতে চাকরি করতেছি, মোটামুটি ভালো টাকায় বেতন পাচ্ছি। পরিবারের সাথে কোনো কথাবার্তা নাই, শুধু মাঝে মাঝে আমার মাসুদ কাকার সাথে কথা হয়। কাকা আমাকে মাঝে মাঝে ফোন করে, আমার খোঁজখবর নেয় এবং আমিও টুকিটাকি আমার কাকাকে ফোন করি। শুধুমাত্র কাকার সাথে আমার সম্পর্কটা একটু ভালো, এছাড়া আর পরিবারের কারোর সাথে আমি কোনো ধরনের যোগাযোগ রাখি না এবং কোনো ধরনের কথাবার্তাও বলি না। এভাবেই দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি শুনতে পাই যে আমার কাকা নাকি বিদেশ যাবে। তো আমাকে বলে যে আইমান তুই কী বলিস, আমি তো বিদেশ যেতে চাচ্ছিলাম, দেশে থেকে তো আর আমার কোনো কিছুই হচ্ছে না, আমি চাচ্ছিলাম বিদেশে পাড়ি দেওয়ার জন্য। আমি তখন বললাম যে কাকা আপনার অনেক বয়স হয়ে গেছে, এই বয়সেও আপনি বিদেশ গিয়ে কী করবেন, আপনার তো বয়স প্রায় পড়েই গেছে এবং এই বয়সে তো মানুষ বিদেশ থেকে চলে আসে একেবারে। তো আমার কাকা বলে যে না আমি তো বিয়ে শাদিও করলাম না, তো আমি বিদেশ যাব, আমি বিদেশ গিয়ে কিছু করবো। মানে হঠাৎ করে গ্রামের মানুষ কি বুদ্ধি দিল, কি আইডিয়া দিল, ইনার মাথায় তখন বিদেশের ভূত চেপে বসছে, উনি বিদেশে যাবেই যাবে। যতই মানুষ বুঝাইলো, যতই কথা বললো, উনি কারো কোনো কথাই আমলে নিল না, কারো কোনো কথাই উনি শুনলো না, উনি বিদেশ যাবেই যাবে। এক পর্যায়ে বিদেশের জন্য সর্বোপরি প্রস্তুতি নিল এবং বিদেশে চলে যাব। ঢাকায় আসছে, এসে আমাকে বলে যে আজকে রাতে আমার ফ্লাইট। তো কাকা আমার বাসায় ছিল, আমি ওনাকে আমার বাসায় রাখছি। আমার ফ্ল্যাটটা অনেক বড় ছিল এবং আমার ওই ফ্ল্যাটেই হচ্ছে আমার বাড়িওয়ালারাও থাকতো, মানে বাড়িওয়ালা বলতে যেই লাইব্রেরির মালিক উনিও থাকতো, ওনার ওয়াইফও থাকতো, ওনার সন্তানরাও থাকতো, আমি ওই বিল্ডিংয়েই থাকতাম। তো ইনাদের সাথে আমার কাকা খুব সুন্দর করে কথাবার্তা বললো এবং বললো যে আমার ভাতিজা আপনারা খেয়াল রাখবেন, দেখে রাখবেন, এরকম করে কথাবার্তা বলে কাকা তখন বিদেশের উদ্দেশ্যে রওনা দিল। আমার কাকা সৌদি আরবে গেল, সৌদি আরবে যাওয়ার পরে আমার কাকার একটা মসজিদের ভিসা ছিল, মানে মসজিদ ক্লিনার যেটাকে বলে আর কি, মসজিদ ক্লিনারের ভিসা। এবং আমার কাকা যেখানে চাকরি করতো, যে মসজিদটা আমার কাকার ছিল, ওইটা হচ্ছে অনেক গ্রামীণ এলাকা, মানে শহর থেকে অনেক দূরে কোনো একটা গ্রামে, এবং ওই গ্রামের মানুষগুলো অত্যন্ত ভালো, পারস্পরিক অনেক আদর মহাব্বত ভালোবাসা, সবার সাথে সবার খুব মধুর সম্পর্ক। এবার দেখা গেল যে সবাই আমার কাকাকে মোটামুটি অনেক ভালোবাসতে শুরু করে, টাকা পয়সা দেওয়া থেকে শুরু করে সমস্তভাবে আমার কাকাকে হেল্প করে। এবং দেখা যায় এরকমও হয়তো শুধু দানের টাকায় আমার কাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বসে। 1 বছর বিদেশ থাকার পরে আমার মা তখন আমাকে ফোন করে বলে যে আইমান তোর কাকারে বল না দেশে আসার জন্য, বিয়ে শাদী করার জন্য, আর কত বছর বিদেশে থাকবে, বা যেমনই হোক ওর তো বয়স হয়ে গেছে, এমনিতে তো মেয়ে পাওয়া যাবে না। তো আমার কাকা কিন্তু সে সময় এত বেশি টাকা ইনকাম করছে, 1 বছরের মাথায় আমাদের এলাকাতে অনেক বড় একটা মসজিদ নির্মাণের দায়িত্ব নিয়েছে। মানে ওই আরব দেশেরই একজন লোক আমার কাকাকে অনেকগুলো টাকা দিল বাংলাদেশে একটা মসজিদ নির্মাণ করার জন্য। তো আমার কাকা তখন অনেক বিশাল একটা মসজিদের কাজ ধরছে, মসজিদের কাজ শেষ করবে, তাই যার জন্য আমাদের এলাকাতে আমার কাকার অনেক সুনাম হয়ে গেল। সবাই বলে আমার কাকা অনেক সম্মানিত মানুষ, ভালো মানুষ, এবং যথেষ্ট পরিমাণের আমার কাকাকে নিয়ে প্রশংসায় মানুষ একেবারে পঞ্চগড়। আমার বাবাকে যেমন ঘৃণা করতো মানুষ, ঠিক ততটাই আমার কাকাকে ভালোবাসতে শুরু করে। প্রায় 1 থেকে 1.5 বছর পরেই আমার কাকা তখন সৌদি আরব থেকে বাংলাদেশে আসে বিয়ে করার জন্য। এরই মাঝে আমার মা একটা মেয়ে ঠিক করে বলে, মেয়েটার নাম হচ্ছে ফারহা। এই মেয়েটা পড়াশোনা করতো বরিশাল শহরেই, তার নানু বাড়িতে থেকে পড়তো, এবং মেয়ের পরিবারও অত্যন্ত ভালো। এবং এই মেয়ের পরিবার আমার কাকার কাছে মেয়েকে বিয়ে দিতে কীভাবে যে রাজি হলো এটা আমি বুঝি না। আমি তো তেজ্যপুত্র, আমি তো বাড়িতে যেতে পারবো না। ঢাকায় এসে আমার কাকা আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলো যে তুই বাড়িতে চল, আমি তোকে নিয়ে যাবো, যা হবারটা হয়েছে তুই আমার সাথে চল। আমি কাকারে বললাম যে না আমি যাব না, আমার বাবা যেহেতু আমাকে তেজ্যপুত্রই করে দিয়েছে, এই বাড়িতে আমি আর কখনোই যাব না, এবং এই বাড়ির কোনো কিছু আমার প্রয়োজন নেই। তারপরেও কাকার অনুরোধ আমি রাখতে পারলাম না। কাকা তখন গ্রামে গেল, এবং গ্রামে গেলে ফারহা নামের একটা মেয়ের আমার কাকা বিয়ে করলো। বিয়ে করার প্রায় সপ্তাহখানিক পরেই আমার কাকা তখন এই মেয়েকে নিয়ে ঢাকাতে চলে আসলো, এবং ঢাকাতে এসে আমার কাকা বললো যে আমি এখানেই থাকবো, কয়েকদিন এখানে ঘোরাফেরা করব। তো আমি যে বাসা থাকতাম ওই বাসা আমি আমার কাকাকে আনি নাই, কারণ যেহেতু ওনার পাশে বউ আছে, আমি এখানে চাকরি করি, অন্যজনের ফ্ল্যাটে থাকি। আমি আমার কাকার জন্য একটা হোটেল ভাড়া করে দিলাম, মানে উনি 10 দিন থাকবে, 10 দিনের জন্য একটা আবাসিক হোটেল আমি কন্ট্রাক্ট করে দিলাম যে কাকা এখানেই থাকবে। পরে এখানে কাকা কন্ট্রাক্টে আবাসিক হোটেলে উঠে গেল, এবং আমার সাথে তখন সকাল বিকেল মিলিয়ে দেখা করতো, ঘুরতো ফিরতো। আমিও লাইব্রেরি থেকে ছুটি নিয়ে কাকার সাথে এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় যাইতাম। এভাবে 10-12 দিন কেটে গেল। কেটে যাওয়ার পর আমার কাকার ছুটিও প্রায় শেষের দিকে।
আমার কাকা তখন আবার পুনরায় গ্রামে গেল, গ্রামে গিয়ে বউ রেখে আমার মায়ের কাছে বউকে রাখলো, রাখার পরে আমার কাকা তখন বিদেশে চলে গেল, পুনরায় আবার সৌদি আরবে চলে গেল। এবং সৌদি আরবে যাওয়ার পরে আমার কাকার টাকা পয়সার কিন্তু কোনো কিছু অভাব নাই, গ্রামে টাকা পয়সা দিচ্ছে, আমার কাকিমাকেও টাকা পয়সা দিচ্ছে, মাকেও দিচ্ছে, মানে সব কিছু মিলিয়ে আমার কাকা খুব ভালো একটা অবস্থানের মধ্যে আছে। এইভাবে কাকা চলে যাওয়ার প্রায় 5 থেকে 6 মাস পরেই আমার মা আমার চাচি আম্মাকে নিয়ে মানে ফারহাকে নিয়ে আমাদের এখানে বেড়াইতে আসে, মানে ঢাকাতে আসে। আসার পরে আমার মা তখন আমার বাসায় থাকবে অ্যান্ড আমি তখন আমার মাকে আমার বাসায় রাখি। তো আমার বাসায় রাখার পরে সেখানে মানে আমার মা ফারহাকে উনি যে আমার চাচি ওই পরিচয় দেয় না, চাচি পরিচয় দেয় না। কেন দেয় না আমি এই জিনিসটা বুঝতে পারলাম না। আমার মা বলে এটা নাকি আমার ছোটো বোন, এরকম করে পরিচয় দেয়। তো ছোটো বোন পরিচয় দিই কী কারণে আমি এই বিষয়টা আজও কিন্তু বুঝতে পারলাম না। মা আমাকে বলে আমি তোর কাকি পরিচয় দিব না, তোর কাকি পরিচয় দিলে আমারও খারাপ লাগবে এবং এই জন্য তোরও খারাপ লাগবে, তোরও সবাই মনে করবে অনেক বয়স্ক, আমি এটা তোর ছোটো বোন পরিচয় দিব। এবং আর আমার কাকি ফারহা দেখতে অনেকটাই ছোট ছিল, মানে মনে হয় না যে মানে আমার কাকার মতো একটা লোক, তার বউ একেবারে বয়স কম ছিল, একেবারে কম ছিল। কিছুদিন আমার মা এখানে থাকলো, থাকার পরে আমার মা আমার কাকিকে নিয়ে পুনরায় আবারও বরিশালে চলে গেল। এবার মা যখন বরিশালে ব্যাক করে গেল, এই বরিশালে ব্যাক করে যাওয়ার পরে কিছুদিন পরে আমার কাকা আমারে ফোন দিছে, মাসুদ কাকা ফোন দিয়ে আমাদের বলতেছে যে আয়মান, আমার তো গার্ডিয়ান বলতে কেউ নেই, বাবাও নাই, মাও নাই, বড় ভাই তো থেকেও নাই, এখন তুই তো আমার একমাত্র গার্ডিয়ান, কাকা তো একটা বিপদে পড়ছে, আমি তোর সাথে এটা একটু আলোচনা করতে চাই আমাকে বলে। আমি তখন বললাম যে ঠিক আছে কাকা, কি বিপদে পড়ছেন এবং কি আলোচনা করবেন আপনি আমাকে বলেন, সমস্যা নাই। কাকা আমাকে বলে আমি তো তোর কাকির সাথে আর কন্টিনিউ করতে পারতেছি না, সে তো আমার সাথে প্রচুর ঝগড়া করে, আমার সাথে অনেক দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, আমার সাথে কথা বলতে জানায় এবং তার মেজাজটা সবসময় গরম থাকে। আমি তখন বললাম আপনি একটা কাজ করেন, আপনি প্রয়োজন আবার ছুটি নিয়ে আসেন, কারণ আপনি তো অল্প কিছুদিন বাংলাদেশে ছিলেন এবং অল্প কিছুদিন থাকার কারণে হয়তো নতুন বিয়ে করে গেছেন, আর বউয়ের বয়স তো আপনার বয়সের চেয়েও অনেক বেশি কম, যার জন্য হয়তো সে আপনার সাথে ম্যাচ করতেছে না, আপনার সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। একটা কাজ করেন, আপনি পুনরায় আবারও বাংলাদেশে আসেন, এসে আপনি ওনার সাথে কয়েকটা দিন থেকে যান এবং কিছুদিন থেকে গেলে ওনার মন মানসিকতার পরিবর্তন ঘটবে, উনি ঠিক হবে, আপনি আসেন। কাকা বলে তোর কাকিকে আমি এই কথাও বলেছিলাম যে আমি দেশে আসলে হয়তো তোমার ভালো লাগবে। তোর কাকি আমাকে ডিরেক্টলি বলছে আমি যদি দেশে আসি এবং দেশে আসার কোনো রকমের পরিকল্পনা আমি মাথায় নেই, তাহলে আমাকে তিনি তালাক করে দেবে, মানে ডিভোর্স দিয়ে দিবে। আমি কাকার কথা শুনে তখন অবাক হয়ে গেলাম যে এটা কী ধরনের কথা, আপনাকে ডিভোর্স করে দিবে, অ্যান্ড আপনাকে ডিভোর্স কেন করবে, আপনি ডিভোর্স করার মতো কী করছেন। আমার কাকা বলে আমি জানি না রে ভাতিজা, আমি আসলে মুখ খুলে কারো কাছে বলতেও পারি না, আমার এই বিষয়গুলো সহ্য করে থাকতেও পারি না, আমার বুকের ভিতর এক পৃথিবী পরিমাণ কষ্ট বসবাস করে। তোর চাচি আসলে আমাকে কোনোদিনও ভালোবাসে নাই এবং তোর চাচির সাথে আমার সম্পর্কটাও খুব ভালোভাবে যাচ্ছে না, আমি এগুলো বলতে পারতেছি না। তো এরকম করে আমার চাচা এবং চাচির মাঝে শুরু হলো এক ভিন্ন রকম দ্বন্দ্ব। তো আমি তখন আবার চাচিকে ফোন করি, মানে ফারাকে ফোন করি যে এটা কী ধরনের কথা, আপনি বিয়ে করলেন? উনি বলে আমি বিয়ে করি নাই, আমি চাচ্ছিলাম একটা ইয়াং বয়সী, দেখতে শুনতে ভালো, হ্যান্ডসাম একটা ছেলে আমার হাজব্যান্ড হবে, আমার এরকম একটা চাওয়া ছিল। কিন্তু আমি কখনো বুঝতেই পারি নাই আপনার কাকার মতো আমার বাবার চেয়েও বয়স্ক একটা মানুষ আমার হাজব্যান্ড হবে। আমি আপনার কাকাকে নিয়ে কোথাও যেতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না এবং তিনার সাথে আমি কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছি না, তার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। এরকম করে ইনি তখন মনটা খারাপ করে বসে, সে আমার কাকার সংসার করবে না এবং কাকাও তখন অনেকভাবে ভেঙে পড়ে, মানে কান্নাকাটি করে এবং আমাকে বলে দেখ আমার এই বয়সে যদি তোর চাচি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমার পক্ষে আবার বিয়ে করে সংসার করা আর কোনোভাবেই সম্ভব হবে না, হয়তো আমার জীবনটা এখানেই শেষ হয়ে যাবে, আমি আর কখনো বিয়ে শাদী করতে পারবো না, কারণ এই বয়সে আমাকে আর কে, আমি আর কোথায় মেয়ে পাবো। কাকা তখন খুব কান্নায় ভেঙে পড়লো, কাকার মাথার চুলগুলো তখন প্রায় সব পড়ে গেছে। আমি তখন কাকিকে বুঝাই যে কাকি একটু বুঝতে চেষ্টা করেন, এইটা করে অনেক কিছুই বুঝাচ্ছি কাকিকে, কিন্তু কাকি আমার কোনো রকমে আমার বুঝ নিতে রাজি নেই, উনি আমার বুঝ নেবেই না, ওনার কথাই একটা যে উনি আমার কাকার সংসার করবে না করবে না করবে না। এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন কাকা আমাকে ফোন দিয়ে বলতে, সাহেমান তোরা একটা কথা বলি, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোন, মনে হয় তোর কাকি তো শহরে বড় হয়েছে, শহরেই সে বড় হয়েছে, শহরে মানুষের সাথে চার উঠা বসা, তো হঠাৎ করে গ্রামে আসার পরে তার মনটা মনে হয় খারাপ হয়ে গেছে, অ্যান্ড একটা কাজ কর, তুই তোর চাচিকে নিয়ে তোর কাছে কয়েকটা দিন রাখ। এই কথা আমাকে আমার কাকা বলতেছে। আমি তখন বললাম যে কাকা এটা কী ধরনের কথা বলেন, আমি ওকে এনে আমার এখানে কোথায় রাখবো আর কীভাবে, এটা কি সম্ভব নাকি? আমার কাকা বলে তুই তো একটা ফ্যামিলির সাথে থাকিস এবং ওই ফ্যামিলিতে ছেলে আছে, মেয়ে আছে, বয়স্ক লোক আছে, বউ আছে, সবই তো আছে, ওদের সাথে থাকবে। আমি তখন বললাম যে কীভাবে, এটা কি সম্ভব, আপনার বউ আমি এখানে এনে কেমনে রাখবো?
আমার কাকা বলে, আমি তো শুনেছিলাম তোর মা যখন আমার বউকে নিয়ে ঢাকায় নিয়ে গেছিল অ্যান্ড তখন আমার বউকে তোর বোন পরিচয় দিয়েছে, মানে বলেছে যে আমার বউ তোর বোন, এই পরিচয় দিয়েই তো সে ওই বাসায় ছিল। তা সবাই তো জানবে যেটা তোর বোন, সমস্যাকে বোন হিসাবে নিয়ে কয়েকদিন তোর সাথে রাখলে এদিক সেদিক ঘুরাইলে তার মনটা একটু ভালো হবে। আমি তখন বললাম যে না কাকা, এটা ঠিক হবে না। কাকা আমারে বলে, আমি যা বলছি তাই কর, অন্যথায় তোর চাচি চলে যাবে, আর তোর চাচি যদি চলে যায় তাহলে কিন্তু বাবা আমি এখানে আত্মহত্যা করব। আমি সৌদিতে আত্মহত্যা করে মারা যাব, আমি আর কখনো গ্রামে যাব না। এই কথা বলে কাকা তখন খুব কান্নাকাটি করতেছে এবং কাকার ওই কান্নাকাটিতে আমার নিজের মনটা অনেক খারাপ হয়ে গেল। আমিও তখন ভাবলাম যে কাকিমা যদি ঢাকাতে আসে তাহলে আমি ওনাকে এখানে সেখানে ঘুরিয়ে কথাবার্তা বলে, এখন তো আর ফোনে বেশি কথা বলতে পারি না, বেশি কথা বললে লাইন কেটে দেয়, আবার আমার আব্বার সামনে কথা বলতে পারে না, মানে অনেক ধরনের সমস্যা। পরে ভাবলাম যদি ঢাকে আসে তাহলে বইসা রিল্যাক্সে বইসা তার মন ভালো করার চেষ্টা করব, তাকে বুঝাবো, অ্যান্ড এতে হয়তো কিছুটা হলেও কাজ হতে পারে। এটা তখন আমার মাথায় কাজ করলো। দেন আমি তখন আমার কাকারে বললাম যে ঠিক আছে, আপনি যেহেতু এরকম করেই বলতেছেন তাহলে আপনি ওরে পাঠান, ঢাকায় পাঠান। তো ঠিক আছে, আমি আমার সাথে রেখে ঘুরিয়ে ফিরিয়ে দেখি ভালো করা যায় কিনা। এই কথা কাকাকে বলার পরে কাকা তখন আমার প্রস্তাবে রাজি হলো, বা কাকার প্রস্তাবে আমি রাজি হলাম। এরপরে ফারহাকে ঢাকাতে পাঠাবে। কিন্তু এই যে ফারহাকে ঢাকাতে পাঠাবে, এটা আমার বাবা মা কারো কাছে আমার কাকা বলে নাই। আমার কাকা বলছে ও ঢাকাতে যাবে, ওর এক আত্মীয় আছে, আত্মীয়র বাসায় বেড়াতে যাবে, এই কথা বলছে। আমার বাসায় কিন্তু আসবে এটা বলে নাই, এবং আমাকেও বলছে যে তুই কিন্তু তোর বাবা মাকে এই কথা বলিস না যে ফারহা তোর কাছে যাচ্ছে, এটা বলিস না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বলবো না। দেন কাকি তখন আসে, ঢাকাতে আসার পর আমার সাথে দেখা হয়, আমি ওকে বাসায় নিয়ে আসি। আর বাড়িওয়ালাকে আমি আগেই বলে রাখি, মানে আমার যে বিল্ডিংয়ের আমি যার মানে বাসায় থাকতাম তাকে বলে রাখি যে আমার ছোটো বোন আসবে। তা ছোটো বোন পরিচয় আমি ওকে নিয়ে আসি, যদিও আমাদের চেহারার তেমন কোনো মিল ছিল না। এরপরে এই বিষয়টা নিয়ে তারা আমাদেরকে কোনো প্রশ্নবিদ্ধ করে নাই বা কোনো প্রশ্ন করে নাই। ঢাকা শহর তো আমার মতো নিয়ে আসি। তো ওই বাড়ির একটা মেয়ে ছিল, ওই মেয়ের সাথে মানে বাড়িওয়ালার যে মেয়ে ছিল অ্যান্ড বাড়িওয়ালার মেয়ের সাথে ফারা তখন ঘুমাইতো, ওনার সাথেই থাকতো। তো এরকম করে আমি তখন মাঝে মাঝে দোকান বন্ধ করে ওকে নিয়ে এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতাম, সিনেমা দেখাইতাম, পার্কে নিয়ে যেতাম, রেস্টুরেন্টে নিয়ে যেতাম। মোটামুটি তার মনটা ভালো করার জন্য আমি চেষ্টা করি। এরকম করে আমি প্রায় সপ্তাহখানিক তার সাথে ঘোরাফেরা করি, এবং সপ্তাহখানিক পরে সে অত্যন্ত ভালো হয়। এবং আমি তখন তারে বললাম যে ঠিক আছে, এখন তুমি গ্রামে চলে যাও, এখানে আর থাকার দরকার নাই, এটা বললাম। সে তখন বলে সে যাবে না। আমার কাকার সাথে আলোচনা করলাম, কাকা তখন আমাকে বলে, দেখ কষ্ট করে ওরে একটা বছর তুই ঢাকায় রেখে দে, 1 বছর পরে আমি আসতেছি, আমি আসলে সব ঠিক হয়ে যাব, ও গ্রামে গেলে আমাকে তালাক করে দেবে, আমাকে ডিভোর্স করে দেবে, ও গ্রামে গেলে আমার সাথে থাকবে না। আমি তখন বললাম যে কাকা এটা কী বলেন, 1 বছর আমি এই বাসে ওকে কী করে রাখবো, অ্যান্ড 1 বছর ওকে কি এখানে রাখা সম্ভব? আমার কাকা তখন আমাকে বলে, বাবা নাইলে একটা কাজ কর, তোর জন্য একটা ফ্ল্যাট ভাড়া কর, ভালো একটা ফ্ল্যাট ভাড়া কর, আমি মাসে মাসে তোরে টাকা দিব এবং ফ্ল্যাট ভাড়া দিয়ে সে ওইখানে থাকবে। আমি তখন বললাম তাহলে একটা কাজ করেন, ওর মাকে বাবাকে ওনাদেরকেও শহরে নিয়ে আসতে বলেন, সে কি একা থাকতে পারবে? আমার কাকা বলে ওর সাথে কথা হয়েছে, ও একা থাকতে পারবে, আর ওর বাবা মাকেও খুব বেশি একটা পছন্দ করে না। ওকে আমার কাছে বিয়ে দেওয়ার পর থেকে ও তার বাবা মা কারোর সাথেই কোনো কথা বলে না, তাদের সাথে ও কোনো রকমের সম্পর্কও রাখে না, তাদের সাথে কোনো রকমের তার যোগাযোগও নাই। এবং তার বাবা মাকে আনা যাবে না, তুই তার সাথে মানে এখানে তাকে রাখ, এবং রেখে প্রয়োজনে তার সাথে তুই মাঝে মাঝে যোগাযোগ কর, কথাবার্তা বল, তার মন ভালো রাখার জন্য রাজধানী ঢাকার বুকে যা করা দরকার তুই তাই কর। অন্তত একটা বৎসর তুই তারা আটকায় রাখ, 1 বছর পরে আমি আসতেছি, এবং আমি আসার পরে আমি নিজেই সব কিছু ঠিক করব। আমি তখন আসলে বুঝতে পারতেছিলাম না যে আমি কাকারে কি বলবো আর নিজে কি বলে সান্ত্বনা দিব, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। মনটাও তখন ভীষণ খারাপ হয়ে গেল, কোনো কিছুই বুঝতেছি না। সর্বোপরি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, অন্তত একটা বছর যদি কোনোভাবে ফারহাকে ঢাকাতে রাখা যায় তাহলে এমনি কোনো রকম কাকা আসতে আসতে একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। এরকম করে আমি তখন তাকে জন্য একটা বাসা ভাড়া করলাম। আমি যেই বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ের পাশের একটা বিল্ডিং তখন ভাড়া করলাম, অ্যান্ড ভাড়া করে ওই বিল্ডিংয়ে আমি তখন তাকে রাখলাম। এবং সে প্রতিদিন রাতের বেলায় কান্নাকাটি করে, রাত 9টা বাজে 10টা বাজে কান্নাকাটি শুরু করে। বিল্ডিংয়ে তার ভয় লাগে, ভূত আসে, জিন আসে, এটা ওইটা বলে, রাস্তাঘাটে মানুষ কমে গেলে তার ভয় লাগে। আমি তখন বললাম যে এটি কীভাবে সম্ভব, সমস্যা নয়, ভয় লাগলে আমি আপনার বাবাকে বা আপনার মাকে নিয়ে আসি, তারা থাকুক। আর এই কথাও না, তখন এটাতেও তারা রাজি না, ওই মানবে না। আর এর মাঝে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমার যে ছোটো বোনটা ছিল, আমার ছোটো বোনেরও কিন্তু বিয়ে হয়ে গেছে। আমি বাড়ি থেকে বেরিয়ে আসার পরে আমার ছোটো বোনের বিয়ে হয়ে গেছে। আমার ছোটো বোন তার শ্বশুরবাড়িতে, আমার ছোটো বোনে কিন্তু বরিশাল শহরেই থাকে, ও খুব একটা গ্রামে যাওয়ার সময় পায় না। তো এরকম করে উনি প্রতিদিনে কান্নাকাটি করে। তো কান্নাকাটি করার পর আমি তখন করি কি, রাতের বেলায় ওই বিল্ডিংয়ে চলে যাই এবং বিল্ডিংয়ে গিয়ে ওনার সাথে থাকি, আবার এখানে চলে আসি, আবার এই বিল্ডিংয়ে চলে আসি, আবার ওই বিল্ডিংয়ে যাই, মাঝে মাঝে যাই আর কি।
তাই এখন আর কী করবো, কারণ উনি যেহেতু রাতের বেলায় কান্নাকাটি করে, একা থাকতে পারে না, মানে ঘুমায় না, প্রচণ্ড রকমের খারাপ অবস্থা। এরকম করে বিল্ডিংয়ের আশেপাশের কিছু ছেলে মেয়ের সাথে আমার কাকির একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সবার সাথে উঠা বসা করা, সবার সাথে চলাফেরা করতে করতে কাকির মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়। এবং একদিন আমি হঠাৎ করে রুমে যাওয়ার পরে দেখতে পেলাম যে আমার কাকির রুমের ভিতরে মাদক দ্রব্য, মানে মদ রাখা ডিরেক্টলি। এটা দেখার পর আমি তখন খুব অবাক হয়ে গেলাম যে এটা কী ধরনের কথা। এবং কাকিরে বললাম যে কাকি এইটা কেন, মানে আপনার রুমের ভিতরে এগুলো কেন? আমার কাকা সৌদি আরবে আল্লাহর পবিত্র একটা জায়গাতে এত কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে, এবং সেই টাকা পয়সা উনি আপনার জন্য পাঠায়, আপনাকে ঢাকা শহরের মতো একটা জায়গায় ঘর ভাড়া করে রাখতেছে, অথচ আপনি রুমের মধ্যে এরকম মাদক দ্রব্য নিয়ে আসলেন, এইটা কেন? উনি তখন আমাকে বলে, আসলে আমি তো এটা আনি নাই, আমার পাশের বিল্ডিংয়ের একটা ভাবির সাথে সম্পর্ক আছে, ওনার হাজব্যান্ড আবার কুড়িয়ে থাকে, তো ওনার হাজব্যান্ড কুড়িয়ে থাকে, দেন ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়, এবং সেই সম্পর্কের সূত্র ধরে ভাবি আমাকে এগুলো দিছে, মানে ভাবি দিছে, ভাবি আইন আমার এই বাসায় রাখছে, অ্যান্ড এগুলো আমার না, এগুলো ভাবির। আমি তখন বললাম যে ঠিক আছে, এই ধরনের মহিলার সাথে আপনার সম্পর্ক কেন? আপনি এই ধরনের মহিলার সাথে কথাবার্তা কেন বলেন? তার সাথে সম্পর্ক কেন রাখছেন? কাকে তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাকারে বইলো না, অ্যান্ড সমস্যা নেই, আমি এই বিষয়গুলো আমি এটা করে রাখবো, আমি আর তোমার কাকাকে কিছু বলবো না, বা তুমিও বইলো না, আমিও বলবো না, আমি আর এগুলো খাবো না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ভালো খাবেন না। অ্যান্ড এরকম করতে করতে একটা পর্যায়ে আমি খুব খুব একটা টেনশনের ভিতরে পড়ে গেলাম। মাঝে মাঝে ওই বাসায় যাচ্ছি, মাঝে মাঝে এই বাসায় আসতেছি, মানে মোটামুটি একটা দ্বিধা দ্বন্দ্ব, একটা ঝামেলা, মানে প্রবলেমের মাঝে পড়ে গেলাম। এবং তিনিও তখন ড্রিঙ্কস করে, নেশা করে, বিভিন্ন ধরনের মেয়েরা ওনার রুমে আসে, মানে খুব খারাপও লাগতেছিল আর কি, কী করবো না করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে তখন রমজানের ঈদ আসে, মানে আপনার এই রোজার পরে ঈদ আসে। তো ঈদের সময় আমার ওই বিল্ডিংয়ের যারা ছিল আর কি, মানে আমি যাদের বিল্ডিংয়ে ছিলাম তারা সবাই বাড়িতে চলে গেছে, আমার বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার বউ ছেলে মেয়ে সবাই চলে গেছে। তারপরে আমি তখন ঈদের 2-3 দিন আগে আমি তখন কাকির বাসায় চলে গেলাম, যে ওনার বাসায় থাকবো, যেহেতু এখন ঈদ বা ঈদের একটা আমেজ, ওনার বাসায় থাকবে। এবং আমি থাকা অবস্থায় উনি এই ধরনের খারাপ কাজও করতে পারে না। অনেক ছেলেরাও কিন্তু ওনার রুমে ওই সময় আসতো, ড্রিঙ্কস করতো, এটা করতো, ওইটা করতো, মানে উনি তখন এরকম একটা অবাধ্য হয়ে যায় যে আমি যদি ওনাকে প্রেশার দিই যে আপনি গ্রামে যান, উনি বলে আমার কাকাকে ছেড়ে দিবে। আর আমি যদি বলি যে কাকাকে আমি বলে দিব, কাকা আপনারা টাকা পয়সা দিবে না, উনি আমার বলে তোমার কাকা টাকা যদি নাও দেয়, ঢাকা শহর আমার এখন টাকার অভাব নাই, আমাকে যে কেউ টাকা দিবে, আমাকে টাকা দেওয়া মানুষের অভাব নাই, তোমার কাকা আমাকে টাকা না দিলে কোনো সমস্যা নেই। আমি তখন চিন্তা করলাম যে ওনার সাথে আমি যদি খারাপ কোনো স্টেপ নিতে চাই ওনাকে, তাহলেও আসলে আর কোনো লাভ হবে না, কারণ তিনি ঢাকা শহরে এইরকম একটা কোরাম তৈরি করে ফেলছে যে সেখানে আমি যদি ওনাকে ছেড়েও দেই, আমার কাকা যদি ছেড়েও দেয়, তাতেও উনি ওরকমভাবে টাকা পয়সা নিয়ে উনি ওইখানে ভালোভাবেই থাকতে পারবে, ওনাকে কেউ ডিস্টার্ব করবে না, কারণ এমন সব লোকের সাথে পরিচয়। তো আমি ঈদের 3 দিন আগে ওনার বাসায় চলে গেলাম। ঈদের দিনও আমি ওনার বাসায় ছিলাম। ঈদের পরের দিন রাতের বেলায় আমি ওনার বাসায় হঠাৎ করে রাত্র প্রায় আপনার 10টা থেকে 10:30টার মাঝে কে জানে আমাদের দরজায় এসে ঠুকঠুক করে শব্দ করতেছে অনেক জোরে জোরে। একটা সময় আমি দরজা খুললাম, দরজা খোলার পরেই দেখতে পেলাম যে মহল্লার অনেকগুলো ছেলে একসাথে, সবাই পাঞ্জাবি টাঞ্জাবি পরে আছে, মহল্লার ছেলে ফেলে। তারপরে আমি তো দেখার পর, মানে এটা ঈদের হচ্ছে 2 দিন পরে, আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা? একদম রুমের ভিতরে ঢুকে গেল 8-10 জনের মতো, এবং তাদের সাথে সিভিল বেশে পুলিশও ছিল। ঢুকার পর আমার বলতেছে যে এনা আপনার কি হয়? আমি বললাম যে আমার চাচি হয়। আপনার চাচা কই থাকে? আমি বললাম যে আমার চাচা বিদেশে থাকে, সৌদি আরবে থাকে। পরে আমার বলতেছে আপনার চাচা থাকে সৌদি আরবে, আর আপনি আপনার কাকিরে নিয়ে ঢাকা শহরে ভাড়া থাকেন, এটা কী ধরনের কথা? আমি তখন আসলে এদেরকেও তো নিজের পার্সোনাল বিষয়গুলো বোঝানো যায় না, পারিবারিক যে বিষয়গুলো। আমার মুখে কিন্তু তখন দাঁড়িয়ে আছে, আমি টুপি পরি, পাঞ্জাবি পরি, এবং সবসময় ইসলামিক লাইনে চলাফেরা করি। তখন আমি বললাম যে দেখেন আমাদের পারিবারিক অনেক সমস্যা আছে, এগুলো আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো এখানে একটা ছেলে তখন লাফ দিয়ে উঠে আমাকে দূরে থাপ্পড় মেরে বসে, থাপ্পড় মেরে বলে, বেটা দেখলে তো মনে হয় যেন তুই ফেরেশতা, তুই মনে হয় এই মুহূর্তে জান্নাত থেকে বেরিয়ে আসছিস, হারামির বাচ্চা, 1 মাস ধরে তোদের ওই নোংরামি দেখতেছি, 1 মাস ধরে তুই এ বাসায় যাচ্ছিস, এ বাসায় থাকতেছিস, খাইতেছিস, এটা কি ধরনের কথা? চাচির বাসায় এসে বাতিজা কেমনে থাকে, এগুলো তুই কী বলিস? আমরা রোজা রমজানের দিন, আমি পুরো রমজান মাসটা এই ধরনের নোংরা আমি দেখে গেছি, কিছুই বলি না, অপেক্ষা করতেছি যে রোজা শেষ হোক, এবং রোজা শেষ হইলে তোরে বাটান দেবে, এবং রোজার পরেই তোরে ধরছি। এটা কি ধরনের কথা যে তুই এই বাসায় এসে তো চাচির সাথে থাকস, এগুলো কি? আমি তখন এমন ওদের ওই কথার প্যাস এমনভাবে পড়ে গেছি, আমি তাদেরকে আর কোনো কিছু বলতে পারতেছি না, আমার মুখ থেকে আর কোনো কথা বেরোচ্ছে না, আমার গলা টলা সব শুকিয়ে গেছে। আমি তখন বললাম ভাই দেখেন আসলে
মানে ভাইটাই আর কোনো কথায় কাজ হয় না, ওরা আমার এলোপাতাড়ি মারতে শুরু করলো। তো সেখানে প্রশাসনের লোক ছিল, তিনি তখন আমাকে বলতেছে যে আপনার নাম কি? আমি বললাম আয়মান, বাড়ি কই? বরিশাল। বলে আপনি ওনাকে বিয়ে করেন। আমি বললাম তিনি আমার আপন কাকার বউ, আমার কাকি। পরে বলে আপন কাকার বউর সাথে আজকে এত মাস ধরে থাকতে পারতেছেন, সমস্যা হয় নাই, এখন বিয়ে করতে সমস্যা হবে? কারণ আপনি কি বিয়ে করবেন নাকি আপনাদেরকে কোর্টে চালান করব? ফারহা তখন লাভ দিয়ে উঠে বলতেছে না আমরা বিয়ে করবো। মানে আমি তখন, ও তখন আমার হাতটা চাপ দিয়ে ধরছে, চাপ দিয়ে ধরে বলতেছে কানে কানে বলতেছে আগে বিয়েটা হোক, প্রয়োজনে আমরা পরে ছাড়াছাড়ি করে ফেলবো, এই কথা আমাকে বলতেছে। আমি তখন বললাম যে আমিও তখন চিন্তা করলাম যে করে ফেলি, প্রয়োজনে ছাড়াছাড়ি করে দিব। তা না হলে ধরেন যদি এখন পুলিশে ধরে নিয়ে যায়, থানাতে নিয়ে যাবে, এবং যদি কোনোভাবে আমার ক্ষতি করে ফেলে থানাতে নিলে, বা যদি কেউ ভিডিও টিডিও করে, আরেক ঝামেলা। তো ঠিক আছে বিয়ে করে ফেলি। বলবো আচ্ছা ঠিক আছে আমরা বিয়ে করবো। তা এরই মাঝে ওরা কাজিও ঠিক করে রাখছে, কোত্থেকে কাজিও নিয়ে আসছে, এবং কাজিয়ে না ওই ঘরের ভিতরেই আমাদেরকে 15 লক্ষ টাকা কাবিনে বিয়ে পড়াই দিছে। মানে আমার কাছে কাবিনের ওই টাকা নাই, মানে আমি কাবিনের ওই টাকা দিতে পারবো না, কিন্তু কাকির কাছে টাকা আছে, মানে ফারহার কাছে টাকা আছে। ফারহা নিজে ওই কাবিনের টাকা দিছে। মানে যে একটা সরকারি ফি দিতে হয় না, 15 লাখ টাকা কাবিনের সরকারি ফি, ওই সরকারি ফি ও দিছে। দেওয়ার পরে ওরা বলে যে এর চেয়েও কম টাকায় বিয়ে হবে না, এর চেয়েও কম টাকায় বিয়ে হলে তোমরা ছাড়াছাড়ি করে ফেলবা, 2 দিন পরে ছেড়ে দিবা, এতে কোনো লাভ হবে না, এই জন্য বেশি টাকা কাবিন দিব। এরপরও যদি ছাড়াছাড়ি করো অন্তত সরকারের খাতায় তো কিছু টাকা জমা হবে, সরকারের তো লাভ হবে। মানে এগুলো বলে তখন 15 লাখ টাকা কাবিন আমাদেরকে বিয়ে করাই দিল। অ্যান্ড বিয়ে দেওয়ার পরে তারা তখন চলে গেল। আমি তখন ঘরের ভিতরে, আমার চোখের পানিগুলো তখন টলমল করতেছে। ভাই আমি জানি কাউকে বিশ্বাস করাতে পারবো না, কিন্তু এই ধরনের ঘটনা আমি কখনোই আশা করি নাই, এটা হবে আমি কখনোই চাই নাই। কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এবং সত্য যে কথাটা, আমি আমার কাকাকে আমার বাবার মতো সম্মান করতাম। আমার কাকা আমার কাছে আমার বাবা ছিল, কারণ আমার বাবা তো থেকেও নাই, এবং বাবা না থাকার কারণে ওনাকে আমি আমার বাবা ডাকতাম, মাঝে মাঝে বাবা বলেও ডাকতাম। তা এই লোকের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল, এবং সেই রাত কোনো মতে কেটে গেল। আমিও মন খারাপ, ওরও মন খারাপ। একটা পর্যায়ে আমি তখন পরের দিন, তখনও দোকান বন্ধ, পরের দিন আমি তখন ঘরের মধ্যে বসে আছি। আমি সকালবেলা ফারহারে বললাম একটা কাজ করেন, যা হবারটা তো হয়ে গেছে, এগুলো বলে তো লাভ নাই, আপনি চলে যান, গ্রামে চলে যান, আপনার এখানে থাকেন না, এখানে থাইকা তো দেখলেন কি হইলো, আপনি গ্রামে চলে যান। উনি আমাকে বলে তুমি কি পাগল নাকি, গ্রামে যাব, গ্রামে গেলে তো তোমাকে নিয়েই যাব। আমি বললাম আপনি আমাকে নিয়ে যাবেন মানে আমাকে নিয়ে আপনি কীভাবে যাবেন, আপনাকে ঢাকায় আনাটাই আমার ভুল হয়েছে, আজকে দেখলেন তো কি কত একটা ঘটনা ঘটে গেল, আপনি চলে যান। উনি আমাকে বলে আমি কোথায় চলে যাব তোমাকে রেখে? আমি বললাম আমাকে রেখে যাবেন না তো আপনি কাকে রেখে যাবেন? আপনার হাজব্যান্ড বিদেশেও। বলে আমার হাজব্যান্ড বাদ দাও, আমার হাজব্যান্ডকে আমি অনেক আগেই ডিভোর্স করে দিয়েছি। আমি বললাম মানে এটা কি বললেন? উনি তখন আমাকে বলে তোমার কাকাকে আমি অনেক আগে ডিভোর্স করছি। কীভাবে ডিভোর্স করছেন? উনি বলে মন থেকে। আমি বললাম বুঝলাম না আপনার কথা। উনি বলে হ্যাঁ মন থেকে তোমার কাকাকে আমি অনেক আগে ডিভোর্স করছি, আর তোমার কাকার যদি ডিভোর্স না করতাম আমি কি তোমাকে বিয়ে করতাম? আমি তোমাকে বিয়ে করছি। এখন যদি গ্রামে যেতে হয় আমি তোমার সাথেই যাব, কারণ তুমি আমার হাজব্যান্ড। তুমি আমাকে গ্রামে নিয়ে যাও, যেখানে নিয়ে যাও আমি তোমার সাথে যাব, আমি একা একা যাব না। আমি তখন বললাম এই কী ধরনের কথা আপনি এগুলো বলেন, আমি আপনার হাজব্যান্ড কবে হইলাম? উনি বলে কালকে রাতে তুমি আমাকে বিয়ে করছো, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ, এবং আজকে আমাদের বাসরঘর হবে। আমি আমার বান্ধবীদেরকে ফোন দিচ্ছি, ওরা দুপুরবেলায় সবাই আসবে। কিছুক্ষণ পরে দেখলাম ঘর ভর্তি মানুষ ভরে গেল, ওর ফ্রেন্ড সার্কেল, বান্ধবী, এই সে অনেকে আসছে, এবং সে রান্নাবান্না শুরু করছে, অনেকে বাইরে থেকে খাবার নিয়ে আসছে। দুপুরবেলা মনে হলো যেন আমার বাসাটা মানে এমন একটা অবস্থা যে আমি আসলে বাসায় প্রকাশ করতে পারবো না। আমার বাসায় তারা খাওয়া দাওয়া করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, মিউজিক বাজাইতেছে, আমার মাথায় তখনও টুপি, আমার গালে তখনও দাড়ি। আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কী করব বা কাকে কী বলবো, কাউকে কোনো কিছু বলতেও পারতেছি না। মনের কষ্টে তখন ফেটে যাচ্ছে। তারা তখন বাসরঘর রেডি করতে শুরু করে। আমি তখন, আমার কাকা তখন আমাকে বাংলাদেশ সময় 3টার দিকে ফোন দিয়েছে। আমি তখন লজ্জায় কাকার ফোন রিসিভ করতেছি না, কিন্তু ফারহারে ফোন দেওয়ার পরে ফারহার রিসিভ করছে। রিসিভ করে ও কথা বলছে। ও রুমের ভিতরে গিয়ে দরজা আটকায় কাকারে কী বলছে আমি জানি না। আমি শুধু জিজ্ঞেস করলাম যে তুমি কি কাকারে বলে দিছো? ও বলে না, এটা কি বলার মতো কথা নাকি? আমি বলি না, এমনি তোমার কাকারে সান্ত্বনা দিয়ে রাখলাম। এই কথা বলে সন্ধ্যার পরে তারা তখন বাসরঘর রেডি করে ফেলে, এবং আমাকে আর ফারহাকে বাসরঘরে ঢুকিয়ে দেয়। আমি তখনও বলতেছি যে ফারহা দেখো, আমার কাকা আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবেসে তোমাকে আমার কাছে দিয়ে গেছে ঢাকাতে। এরকম করে কোনো ব্যক্তি তার বউকে দেওয়া যায় না, কিন্তু কাকা আমারে বিশ্বাস করে বলে তোমাকে এখানে দিয়ে গেছে। তুমি আমার সাথে এরকম কোনো কাজ করো না যেটা আসলে আমি মেনে নিতে পারবো না। তোমার 2টা পায়ে ধরি, আমার মান সম্মান এরকম করে নষ্ট করো না প্লিজ। যতই কান্নাকাটি করলাম, যতই বুঝাইলাম, যতই কিছু করলাম, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না।
সে আমাকে ঠিক যেমনটা ভেবেছে তেমনটাই আমার সাথে করেছে, এবং সর্বোপরি সে আমার সাথে এ ঘরে বাসরও করে ফেলে, যেটা সম্পূর্ণ আমার অনিচ্ছাকৃতভাবে ছিল। এবং বাসর হয়ে যাওয়ার পরে আমি তখন চিন্তা করি যে আমি এখন কি করব, কাকারে কি বলবো, আমিও বা কী করব, বাড়িতে কি বলবো, মাকে কী বলবো, বাবারে কি বলবো, নিজের একটা ছোটো বোন বিয়ে দিয়েছি, মানে মান সম্মান তখন সব ধূলিসাৎ হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন এমন করেই সময়গুলো কাটাইতে আসি। এবং কাকা তো আমাকে ফোন করে, কিরে তোর কাকি কেমন আছে, ভালো আছে? আমি বললাম হ্যাঁ কাকি ভালো আছে, চিন্তা করেন না। এবং ও আমার সামনে কথা বলে আমার কাকার সাথে, আমার কাকারে বলে তোমার ভাতিজাটা খুব ভালো, আমার দিকে খেয়াল রাখতেছে, আমার যত্ন করতেছে, আমার কোনো কিছুর অভাব দিচ্ছে না। মানে এমন একটা অবস্থা, আমি পুনরায় আবারও সেই দোকানে যাই, দোকানে চাকরি বাকরি করি। এবার আমি পার্মানেন্টলি ওর বাসায় থাকতেছি আর কি, মানে ফারা যে বিল্ডিংয়ে ভাড়া থাকতো ওই বিল্ডিংয়ে আমি থাকতেছি। এইভাবে 2 মাস 3 মাস 4 মাস কেটে যায়। এরকম করতে করতে আমার কাকা তখন করে কি, ঢাকাতে ওনার সৌদি আরব থেকে একজন লোক আসে, ওই লোকের কাছে আমার কাকির জন্য অনেকগুলো গিফট পাঠায়, অনেকগুলো গিফট। তারপরে এটা ওইটা পাঠায়, আমার বলছে যে এরকম একটা লোক আসবে, তুই মালগুলো রিসিভ করিস, তোর নাম্বারে ফোন করবে। তো আমার নাম্বারে যখন ফোন করছে, আমি তো তখন দোকানে, আমার মোবাইলে তখন চার্জ ছিল না, মোবাইলটা তখন বন্ধ হয়ে গেছে। মোবাইলটা বন্ধ হয়ে যাওয়ার পরে ওই লোকটা আমার নাম্বারে কল দিছে, কল দেওয়ার পর নাম্বারটা বন্ধ পাইছে, পরে কাকির রুমে আসছে। মানে কাকির রুমে আসছে বলতে কাকি যে বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ে আসছে, কারণ ওই বিল্ডিংয়ের ঠিকানা তো আমার কাকার কাছে আছে। ওই ঠিকানা অনুসারে আসছে, আসার পরে দারোয়ানের সাথে কথা বলছে যে অমুক তলায় থাকে, ওই মহিলার বাসায় যাব। দেন দারোয়ান তখন বলছে ওনার হাজব্যান্ড তো বাসায় নেই। পরে বলে হাজব্যান্ড মানে, বলে হ্যাঁ ওনার হাজব্যান্ড তো ওই দোকানে চাকরি করে, ওই হাজব্যান্ডের কাছে দিয়ে আসেন। পরে তিনি দারোয়ানকে বললো যে হাজব্যান্ড মানে ওনার হাজব্যান্ড তো বিদেশে থাকে। বলে না, এটা তো ওনার হাজব্যান্ড, ওনার কিছুদিন আগে বিয়ে করছে, ওনাদের বিয়ে হয়েছে, ওনারা একসাথেই থাকে, ওনার হাজব্যান্ড ওই লাইব্রেরিতে চাকরি করে, ওই লাইব্রেরিতে যান। এই কথা দারোয়ান বলছে কাকার বন্ধুকে। বলার পরে আমার কাকার বন্ধু তখন ওইখানে দাঁড়ায় কাকারে ফোন দিল, ফোন করে বলতেছে কিরে মাসুদ, দারোয়ান জি এটা বলতেছে। আমার কাকা তখন বললো দেন তো, দারোয়ানের কাছে দেন। দারোয়ানের কাছে দেওয়ার পরে দারোয়ান তখন একইভাবে আমার কাকাকে বলতেছে ওনারা তো সেদিন বিয়ে করলো, বিয়েতে আমরাও গেলাম, এবং রাতের বেলায় বিয়ে হয়েছে, একসাথেই থাকে, এখন তো আজকে অনেকগুলো মাস হলো একসাথেই থাকতেছে। ওই সময় কিন্তু আমার কাকার আসারও প্রায় সময় হয়ে গেছে, 1-2 মাস পরে কাকা দেখে আসবে। দারোয়ান এই কথাগুলো বলার পরে আমার কাকা তখন মানে আমার কাকার ওই বন্ধুরে কী বলছে আমি জানি না, আমি এখান থেকে চলে গেছি। কিন্তু দারোয়ান বেটা এই বিষয়টা আমাকেও কিন্তু বলে নাই যে এরকম একটা লোক আসছে বা গিফট নিয়ে আসছে আমাদের সম্বন্ধে, এগুলো বলছে, এগুলো কিন্তু সে আর কোনো কিছু আমার কাকারে বা দারোয়ানরে কোনো কিছুই সে বলে নাই। না বলার পরে আমার কাকা তখন ওখান থেকে ছুটি নেওয়ার জন্য খুব পাগলামি করতেছে, অনেক পাগলামি করতেছে ছুটি নেওয়ার জন্য, বাট কোনোভাবেই ছুটিও পাইতেছে না, তখন ছুটিও দিচ্ছে না, কারণ সামনে কোরবানির ঈদ, এই নিয়ে আমার কাকা ছুটিও পায় না। এবার আমার কাকা তার বন্ধুকে রিকোয়েস্ট করতেছে যে তুই এটা ভালো করে তদন্ত কর যে আসলে মানে এটা সত্য কিনা বা ফারহা বিয়ে করছে কিনা, এটা তদন্ত কর। আমার ওই কাকার বন্ধু যেহেতু ঢাকাইয়া, উনি লোকালে মানে ঢাকায় লোকাল, তো সেখানে তো তার সব জায়গায় লোকজন আছে, এই এলাকার লোকজন দিয়ে সে তখন রিসার্চ করতে শুরু করে এবং সর্বোপরি সে সব একদম ডিটেলস বের করে ফেলে। এবং আমাদের ওইখানে ধরার পর অনেকগুলো ছবি উঠাইছে, মানে বিবাহিত আমরা মানে স্বামী স্ত্রী অবস্থায় এরকম ছবি অনেক উঠেছে। সেই ছবিগুলো আমার কাকার কাছে তখন এই লোকটা পাঠায় দেয়, মানে কাকার বন্ধু কেমনি ছবিগুলো কালেকশন করে, কোন থেকে কালেকশন করে এগুলো আমার কাকার জন্য পাঠায়। এবং ছবিগুলো আমার কাকা দেখতে পারার পরে ওই দিন মঙ্গলবার রাতে, বাংলাদেশে মঙ্গলবার রাতে 12টার দিকে আমার কাকা আমারে ফোন করে। 12টার দিকে ফোন দিচ্ছি অনেক ফোন দিতে আছে একাধারে, মানে প্রথমে ফোন দিতে আছে আমার চাচির নাম্বারে, আমার চাচির ফোনকে সাইলেন্ট নাকি জানি না, আমার নাম্বারে কল দিচ্ছে। চাচি বলতে তখন তো আমার বউ ফারহা, না আমার নাম্বারে কল দিচ্ছে, তখন ফারহা কলটা রিসিভ করছে। রিসিভ করার পর আমার কাকা তখন বলতেছে তুমি কল রিসিভ করলা, আইমান কই? বলে ও তো ঘুমাইতেছে। বলে ও যে ঘুমাইতে আছে, ওর একটু ঢাকা মেয়ের সাথে কথা বলবো। পরে বলে কি কথা বলবা? বলে আমি 2 দিন পরে দেশে আসতেছি। পরে আমার ফারহা বলতেছে দেশে আইসো না, দেশে কেন আসবা, তোমার দেশে আসার দরকার কি? পরে বলতেছে কি বলো, আমি দেশে যাব না, আমার দেশ আমার বাড়ি আমার ঘর, আমি যাব না? বলে না, তোমার দেশে আসার প্রয়োজন নাই, এবং তুমি দেশে আসলে ভুল করবা, দেশে আইসো না। আমার কাকা তখন মানে কিন্তু সবই বুঝে গেছে, তখন ফারহাটা গালাগালি শুরু করছে, এমনভাবে গালাগালি করতেছে যে তুই কোনোদিনও শান্তি পাবি না, মানে ফারহাটা গালাগালি করতেছে। ফারহা তখন ওই গালাগালি শুনে আমার কাকারে সব সত্য কথা বলে দিছে যে তুমি দেশে আইসো না, তুমি দেশে আইসা লাভ নাই, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুমাইতেছি। এই বিষয়গুলো কিন্তু তখন আমিও জানতাম না। অ্যান্ড আমি তখন একটা পর্যায়ে তখন মানে আমি ফজরে আজান দিলে তখন ঘুম থেকে উঠি, কাকার সাথে এইসব কথাবার্তা ঠিক ফজরে আজান দিয়ে ঘুম থেকে উঠি, তখন আমি হোয়াটসঅ্যাপে ঢুকলে আমি দেখতে পাই আমার কাকা আমাকে একটা মেসেজ দিল।
মেসেজে লিখলো যে তোরে আমি নিজের সন্তানের মতো মনে করি। তোর বাবা তোকে যখন বাড়ি থেকে তেজ্য করে বের করে দেয়, আমি তখন ভেবেছিলাম যে তুই আমার সন্তান, আমি তোর বাবা। আর এই চিন্তা করেই আমি আমার বউকে তোর কাছে পাঠিয়েছি, তার মানে তোর মাকে পাঠিয়েছি। কিন্তু আমি বুঝতে পারি নাই যে তুই সন্তান হয়ে তোর মাকে বিয়ে করে ফেলবি। তো বাবারে, এটা আমি আর নিতে পারি নাই। এই নিষ্ঠুর দুনিয়ায়, প্রতারণার দুনিয়ায় আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি চলে গেলাম, তুই ভালো থাকিস, তোরা ভালো থাকিস। এই কথাটা, মেসেজটা দেখার পরেই আমি তখন সাথে সাথে ফারা তখন ঘুমাইতে তোরা ডাক দিলাম, হে ফারা ফারা, কী হয়েছে, কাকে এরকম মেসেজ করলো কেন? পরে আমার বলতেছে, আমি তোমার কাকারে সব বলে দিছি, আর তোমার কাকা আগ থেকে সব জেনে হয়ে গেছে। মানে ফারার কাছে কাকা আবার এগুলোও বলে যে দারোয়ানের বিষয়গুলো বলে যে দারোয়ান তোমার এমনি এমনি বলছে, আমি তাকেই জানছি। পরে আমি ফারা থেকে লাভ দিয়ে উঠে তখন নিচে গেলাম, দারোয়ানে ডাক দিলাম, দারোয়ানের ঘুম থেকে উঠে এলাম। উঠে বললাম যে আপনার বাসায় কীরকম এরকম, আমাদের বাসা। আমার কয়, হ্যাঁ, আপনার এটা খোঁজ করার জন্য লোক আসছিল গিফট নিয়ে, অ্যান্ড আমাকে বিদেশে একটা লোকের সাথে কথা বলে দিল, আমি বলছি আপনার অমুক তারিখে বিয়ে করছেন। কাকার নাম্বারে হোয়াটসঅ্যাপে তখন কল দিতেছি, একটা লোক তখন কল রিসিভ করছে। আমি তখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আমি একটু মাসুদ সাহেবের সাথে কথা বলতে চাই। তিনি বলে, মাসুদ ভাই মাসুদ ভাইয়ের আপনি কী হন? প্রথমে এটা বলে। আমি বললাম যে আমি ওনার ভাতিজা। পরে বলে, ও আচ্ছা, মাসুদ ভাই তো মারা গেছে। আমি বললাম, কী বলেন, মাসুদ ভাই মারা গেছে মানে কীভাবে মারা গেল? পরে বলে, ফাঁসি দিয়ে মারা গেছে। আমি বললাম, ফাঁসি দিয়ে মারা গেছে, উনি মারা গেল, অথচ আপনারা কেউ আমারে ফোন করলেন না, আমার কোনো খবর নিলেন না, আমাদেরকে কাউকে ফোন করলেন না, ওনার মোবাইল থেকে কাউকে জানাইলেন না, এটা কেন করলেন? বলে, তিনি ফাঁসি দেওয়ার আগে তার টেবিলের ভিতরে লিখে গেছে ওনার পরিবারের কারোর সাথে যেন আমরা যোগাযোগ না করি এবং ওনার মৃত্যুর খবরটা যেন আমরা কাউরে না দিই, এবং ওনাকে এখানে দাফন করে ফেলতে বলছে, দেশে লাশ পাঠাইতে মানা করছে। আমি তখন বললাম, একটা মানুষ এরকমভাবে লিখে গেল আর আপনারা সেটাই করলেন, বা সেটাই আপনারা বাস্তবিক করলেন? আপনারা একটা বারের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে বলবেন না যে উনি এরকম একটা কাজ করেছে? পরে আমারে বলে, দেখো, আমাদের কিছু বলার নাই, উনি যেটা লিখেছে, তারপর আমি এখন আপনার কাছে বলতাম না, কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেল, মানুষটা মারা গেল, আপনারা জানবেন না, যার জন্য আপনি ফোন করে, তা আমি বলছি যদি ফোন না করতেন আমরা কখনো নিজ থেকে ফোন করে বলতাম না। এই বলে আমি কি ওনাকে একটা নজর দেখতে পারি? বলে, না, উনি এটাও লিখছে যাতে ভিডিও কলের মাধ্যমেও বা কাউকে যাতে আমরা না জানাই, কাউকে না দেখে আমরা দেখাইতে পারবো না। এই কথা বলে তখন ফোনটা বন্ধ করে দিল। আমি তখন মসজিদে ঢুকবো নামাজটা পড়ার জন্য, কিন্তু আমার কাছে তখন মনে হলো যে আমি যদি নামাজ পড়ি, আমার ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, এবং এরকমও হতে পারে যে আমি মসজিদে ঢুকা মাত্রই হয়তো আমার গায়ে আগুন ধরে যেতে পারে। আমি আর মসজিদে ঢুকলাম না, মসজিদ থেকে বেরিয়ে আসলাম, বাড়িতে এসে বাসায় এসে নামাজটা পড়লাম, পরে বিছনায় শুয়ে চিৎকার করে কান্না শুরু করছে। চিৎকার করে কান্না করতেছে। ফারা তখন ঘুম থেকে উঠে আসছে, সামনে বলে, কী হয়েছে? আমি তখন বললাম, আমার কাকা আর নাই। কিন্তু বিশ্বাস করেন, এই কথাটা শোনার পরে ফারহার মনে বিন্দু মাত্র কষ্ট লাগলো না, মানে ও এক বিন্দু পরিমাণও খারাপ লাগলো না যে আমার কাকা মারা গেছে, ওর হাজব্যান্ড মারা গেছে, সে একটা নিঃশ্বাসও ফেললো না। বাড়িতে ফোন করে বললাম, এই ঘটনায় কাকা মারা গেছে। মা কান্না করতেছে, বাবাও কান্না করতেছে, সবাই বলতেছে লাশ দেশে পাঠানোর জন্য। এবং এই যে এরাও জানে যে কাকি ওইখানে ওনার কোন আত্মীয়র বাসায় ভাড়া থাকে, আত্মীয়র বাসায় থাকে, কাকিরে জানানোর জন্য। আমি বলছি, কাকিরে জানাইছি, কাকির অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, তিনি কাকার কথা আর বলে না। তা সবাই বলে কাকি অন্য কোথাও বিয়ে করার কারণে কাকা আত্মহত্যা করছে। তো যাই হোক, অনেক চেষ্টা করতেছে কাকিরে দেশে আনা, মানে কাকার লাশ দেশে আনার জন্য, কিন্তু আর কাকার ওই লিখিত কারণে কাকার লাশ আর দেশে আসলো না। সৌদি আরবে আমার কাকাকে মাটি দেওয়া হলো, সেখানে দাফন কাফন করা হলো। সেখানে তারা কী করছে লাশ তারাই জানে, কিন্তু লাশ আর দেশে আসে নাই, লাশ দেশে আসলো না। অ্যান্ড আমি তখন আর মানসিকভাবে মেনে নিতে পারি না। যে দোকানে চাকরি করতাম, ওই দোকানে যে পরিমাণের বেতন পাইতাম, ওই বেতন দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া আমার পক্ষে তখন সম্ভব হয় না, মানে ফারহারে একটা ফ্ল্যাটে ভাড়া রাখা। আর আমি যে ফারহারে বিয়ে করছি, এটি শুধুমাত্র আমি জানি আর ফারহাদ জানে, আমাদের এলাকার কোনো লোকজনও কিন্তু জানে না, এবং আমার কাকাও কিন্তু বিষয়টা কাউরে জানায় নাই। আমি যখন যে দোকানে চাকরি করতেছি, ওই দোকান দিয়ে কোনোভাবে আমি ফারহারে নিয়ে ঢাকাতে থাকা আমার পক্ষে পসিবল না। আমি তখন ওরে বললাম যে আমরা চলো গ্রামের দিকে অন্য কোথাও চলে যাই। ও বলেন, আমি ঢাকা শহর ছেড়ে যাবো না। পরে এই বিল্ডিংয়ে যেহেতু রাখতে পারি না, বিল্ডিংটা তখন আমি মানে ওই বাসাটা ছেড়ে দিলাম। কাকা তো মারা গেছে, কাকা তো আর ভাড়া দিবে না। আমি তখন এই বিল্ডিংটা ছেড়ে দিয়ে একটা ছোট্ট ঘর ভাড়া করলাম, একটা রুম ভাড়া করলাম। এই রুমের ভিতরে আমি আরও একসাথে থাকতাম। এরকম করে কিছুদিন কাটার পরে যে দোকানে আমি চাকরি করি, এই দোকানে যে পরিমাণের বেতন পাই, ওই বেতন দিয়ে আমাদের থাকা খাওয়া দেওয়ার পরে আর কোনো কিছুই থাকে না। একদিন দুপুরবেলা হঠাৎ করে ওর মোবাইলটা জানালার পাশে চার্জ দিচ্ছিল। ওই মোবাইলটা আমার কাকা পাঠাইছিল বিদেশ থেকে।
ওই মোবাইলটা হঠাৎ করে জানালার পাশ থেকে চোরেরা জানালা দিয়ে হাত দিয়ে মোবাইলটা নিয়ে গেছে, ফারহার মোবাইলটা নিয়ে যাওয়ার পরে ও তখন আমাকে প্রেশার দিতেছে, আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও, আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও। আমি বললাম আমার কাছে টাকা না, আমি মোবাইল ফোন কিনে দেবো কোত্থেকে? আমি তো যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে আমি নিজেই চলতে পারি না, নিজেই থাকতে পারি না, আমি খাইতে পারি না, আমি মোবাইলের টাকা কই পাবো, আমি মোবাইল কীভাবে কিনবো? ও আমাকে বলে তুমি যদি একটা মোবাইল ফোন আমাকে কিনে দিতে পারো, একটা গেমস আছে, ওই গেমসটা খেলে আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো, তোমাকে আমি টাকা দিব। আমি বললাম দেখো আমার পক্ষে মোবাইল কিনে দেওয়া সম্ভব না। এবং ও আমাকে বলে তুমি যদি মোবাইল কিনে না দাও, আমি গ্রামে যাব, বাড়িতে যাব, আমার আব্বা আম্মার কাছ থেকে টাকা আনবো। তো আমি জানি ও গ্রামে গেলে, বাড়িতে গেলে, ও যেই মেয়ে হয়তো গ্রামের লোকদের কাছে বলে দিবে আমি ওকে বিয়ে করছি, আমি ওর জামাই। এটা বলে দিলে তো আমি মাত্র কাকা মারা গেছে কিছুদিন হলো, তো সবাই আমাকে তখন মেরে ফেলবে ঢাকায় এসে, যে আমার কারণে আমার কাকা মারা গেছে, যেহেতু আমি ওকে বিয়ে করে ফেলছি। এই ভয়ে ভাই বিশ্বাস করবেন না, আমি এত কষ্ট করে টাকা জোগাড় করি, আমি লাইব্রেরিতে কোনো দিন চুরি করি নাই, এত বছর চাকরি করি লাইব্রেরিতে কোনো দিন আমি চুরি করি নাই। আমি সেই লাইব্রেরিতে পর্যন্ত টাকা চুরি করি, বই বিক্রি করে টাকা চুরি করি। এবং টাকা চুরি করার পরেও আমাকে যে মোবাইল ফোনটা কিনে দিতে পারে, ওই মোবাইল ফোনটা আমি কিনতে পারি না। শেষ পর্যন্ত আরও কিছু টাকা বাকি থাকে। আল্লাহ সাক্ষী, আমি একজন ইমানদার মুসলিম মানুষ, আমি শেষ পর্যন্ত আমার ব্লাড পর্যন্ত বিক্রি করি, আমার শরীরে রক্ত পর্যন্ত বিক্রি করি, কারণ আমার কাছে আর কোনো রাস্তা খোলা নাই। রক্ত বিক্রি করে তারপরে আমি ওর মোবাইল ফোনটা কিনে দিই, কারণ শুধু বাঁচার জন্য এর মোবাইল ফোনটা কিনে দিই। ও তখন এই ফোনে কি যেন একটা গেমস খেলে, আবার ওই যে কোরিয়ান একটা মহিলা, ওনার হাজব্যান্ড কোরিয়া থাকে, ওই মহিলার সাথে সে আবার কথাবার্তা বলে। ওই মহিলাও তাকে এই গেমসগুলো শিখিয়ে দেয়। যেই মহিলাটা তার বিল্ডিংয়ে, আমরা আগে যে বাসায় থাকতাম ওই বাসার পাশের বিল্ডিংয়ে ছিল, আমি বলেছিলাম, ওই মহিলাও তখন ওকে গেমসটা শিখে, তো গেমসটা খেলে। এরকম করে 8-10 দিন গেমস খেলতে খেলতে দেখি যে ওর কাছে টাকা আসে। ও আমাকে বলে যে বিকাশে তো টাকা আসছে, উঠে নিয়ে আসো। তা বিকাশে কোত্থেকে টাকা আসছে, কোন জায়গা থেকে? অমুক জায়গা থেকে আসছে, যাও টাকা উঠে নিয়ে আসো। তা আমি তখন টাকা উঠে নিতাম, দিতাম 15,000, 20,000, 30,000 এরকম করে টাকা আসতেছে। এখন টাকা দিয়েও কী করে আমি জানি না। এভাবে প্রায় 8-9 মাস কেটে গেল। আমি তখন আমার পরিবারের মানুষের সাথে তার যোগাযোগ রাখতেছি না, মা বাবা কারোর সাথে কথা বলি না, কারণ আমি তাদের সাথে কথা বললে যদি ধরা পড়ে যে, আমার আল্লাহর কাছে আমি একটা জিনিসে নামাজ পড়ে সবসময় বলতাম যে আল্লাহ, আমার বাবা মা, আমি যে ফারহাকে বিয়ে করছি এটা জানার আগে যাতে আমার যাতে মরণ হয়, আমার বাবা মা যাতে জানার আগে আমার মৃত্যু, আমার এলাকার মানুষ জানার আগে যেন আমার মরণ হয়। আমি কোনোভাবেই চাই না যে আমি জীবিত থাকা অবস্থায় আমার গ্রামের মানুষজন, আমার এলাকার লোকজন এই বিষয়টা জানতে পারুক যে আমি ফারহারে বিয়ে করছি এবং ওরে বিয়ে করার কারণে আমার কাকা মারা গেছে, এটা যাতে না হয়। এরকম করে গেমস খেলে, গেমসটার মধ্যে ঢুকে বিভিন্ন দিনই গেমস খেলে, সারা রাত জেগে গেমস খেলে। এমন করতে করতে কিছুদিন পরে ও হঠাৎ করে আমাকে, তখন ও বাচ্চা কনসেপ্ট করে, বেবি কনসেপ্ট করে আমি ওরে খুব যত্ন করতেছি, করতেছি। এমন করতে করতে মানে এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার ঘরে, মানে ওর ঘরে একটা মেয়ে সন্তান হয়, আমার একটা মেয়ে বাবু হয়। তখনও কিন্তু ওই গেমসের মধ্যেই আছে, মানে গেমস নিয়ে খুব ব্যস্ত। একটা মেয়ে বাবু হয়, নাম রাখি ফারিয়া, মেয়ের নাম রাখি ফারিয়া হয়। এবং ফারিয়াও মাশাআল্লাহ দেখতে অনেকটাই সুন্দর, ওর মতো হয়। আমি আমার মানে মেয়েটা হওয়ার পরে নিজের মনের ভিতরে একটু সাহস আসলো যে আমি আমার মেয়েটারে বড় করবো এবং তাকে আমি দিনই শিক্ষা দিব এবং ইসলামিক লাইনে আমি তাকে বড় করবো, এরকম একটা পরিকল্পনা তখন আমার মাথার মধ্যে কাজ করে। মেয়েটার আমি যত্ন করতেছি, যত্ন করতেছি। মেয়েটার বয়স যখন প্রায় 3.5 বছর, 3.5 বছর বয়স তো বুঝিনি, অতটা বড় না, তাই 3.5 বছর বয়স। এরই মাঝে কিন্তু আমি বাড়িতে যাচ্ছি, বাড়ি থেকে আসতেছি এবং এলাকার মধ্যে জানাজানি হয়ে গেছে যে ফারহা কোথায় পালায় গেছে, ফারহা নাই, ফারহারে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং ওর বাবা মা ওকে খোঁজার চেষ্টা করতেছে না, যেহেতু বিয়ে দেওয়ার পর আমার কাকার সাথে এরকম বেইমানি করছে, টোটালি তারাও মেয়েরে ভুলে গেছে, মেয়ে তাদের সাথে যোগাযোগ রাখে না। আমি এরই মাঝে 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 বাড়িতে যাইতাম, মানে আমার মা অনুরোধ করলে নানার বাড়িতে যাইতাম, মার সাথে দেখা করতাম, আবার নানার বাড়ি থেকে আমি আমার বাড়িতে চলে আসলাম। এরকম করে আমার সময়গুলো কাটতেছে। বাট এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার মেয়েটার যখন 3.5 বছর বয়স, ও তখন হঠাৎ করে একদিন আমাকে বলতেছে যে আইমান, আমি একটা লোককে বাবা ডাকছিলাম, ওনার বাড়ি কোরিয়া, তিনি আমাকে দেখার জন্য বাংলাদেশে আসবে। আমি বললাম যে তুমি তার সাথে কীভাবে পরিচয়, তারে কীভাবে চিনো? বলে গেমসের মাধ্যমে। ও আর আমি একসাথে গেমস খেলতাম তো, এবং ওই ভাবি পরিচয় করাই দেয়। আমি ভাবির অনেক দিন যাই বলছি যে ভাবি আমার বউরে এগুলো দেখায় না, এগুলো শিখেন না, আপনি এগুলো বন্ধ করেন। কিন্তু ভাবি আমার কোনো কথাই শোনে নাই। ভাবি আমার এই বউরে এগুলো শিখাইছে বা এগুলো করাইছে গেমসের পথে, আমার ভাবি আমার বউরে নিয়ে গেছে। তা ওই কোরিয়া লোকে সে বাবা ডাকছে, তারা দেখতে আসবে। আমি তখন বললাম যে দেখো, এসব করা ঠিক হবে না, এগুলো কোনো প্রয়োজন নেই, যাদেরকে আমরা চিনি না জানি না, ভিন্ন দেশের একটা মানুষ কেন আসবে? ও আমরা কিছু বললেই বলে ফকিরনি, তুই যে টাকা বেতন পাস ওই টাকা আমি এক রাত ইনকাম করি। হ্যাঁ, ও গেমসে গিয়ে অনেক টাকা ইনকাম করে, ওরে কোরিয়া থেকে টাকা পাঠায় এবং ওই গেমসের মাধ্যমে ও টাকা নেই। কী গেমস আমি কিন্তু ভাই জানি না, আমি ও শুধু খেলে, আমি অতটুকুই জানি। একটা পর্যায়ে ওই লোক আসলো কোরিয়া থেকে, আসার পরও আমাকে বলে সকালবেলা বলে চলো এয়ারপোর্টে যাবো, ওনাকে রিসিভ করবো। তো আমি তখন বললাম যে এটা কি তুমি থাকবে কোথাও, আমাদের থাকার জায়গা নেই। পরে বলো আমার যে ভাবি আছে না, কোরিয়ান ভাবি,
ওই ভাবির বাসায় থাকবে, ওনার বাসায় রুম নেওয়া হয়েছে। তা আমি বললাম যে ভালো কথা, তুই ঠিক আছে আনবো। এয়ারপোর্টে গেলাম, ওই লোকও আসলো, একদম বয়স্ক একটা লোক, আমার প্রায় বাবার থেকেও একটু কম বয়স হবে এরকম আর কি, মোটামুটি বয়স্ক আর কি। আসছে, আমার বউ ওনাকে রিসিভ করলো এবং তিনি আমার বউকে ধরে হাক করলো, ধরে ওই কোরিয়ান ভাবির বাসায় গেল। বাসায় যাওয়ার পরে কোরিয়ান ভাবির বাসায় ঢুকলো এবং কোরিয়ান ভাবিও তার রুমটা খুব সুন্দর করে সাজায় রাখলো এই লোকটার জন্য। ওইখানে গেল, আমার বউ তাকে বাবা করে ডাকতেছে, সে আমার বউকে ডটার করে ডাকতেছে। যাই হোক, ওরকম একটা সম্পর্ক দেখলাম। তা এরকমভাবে সম্পর্ক হতে হতে এই লোকটা প্রায় 15 দিনের মতো বাংলাদেশে ছিল এবং 15 দিন আমার বউ এবং ওই কোরিয়ান ভাবি তাকে নিয়ে 24 ঘন্টা ঘুরতো। আমার বউ আর ওই কোরিয়ান ভাবি তাকে নিয়ে 24 ঘন্টা ঘুরতে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো। 15 দিন পরে লোকটা চলে গেল। এই লোকটা চলে যাওয়ার প্রায় মাসখানিক পরে আমার বউ ফারহা আমারে বলতেছে যে এই আইমান, আমার বাবা বলছে আমাকে কুড়িয়ে নিয়ে যাবে। আমি তখন বলতেছি এটা কী ধরনের কথা, তোমাকে কুড়িয়ে নিয়ে যাবে? তোমাকে কুড়িয়ে কেন নিয়ে যাবে? ও বলে আমাকে বলছে কুড়িয়ে নিয়ে যাবে এবং আমাকে নিয়ে যাওয়ার পরে তারপর তোমাদেরকে আমি নিয়ে যাব, তোমাকে আর ফারিয়াকে নিয়ে যাব। আমি তখন বললাম দেখো, এটা ঠিক হবে না, এটা কোনোভাবেই ঠিক হবে না, এই ধরনের কোনো কাজ করা উচিত না। আমরা যাদেরকে চিনি না, জানি না, যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এখন তুমি কীভাবে যাও? ও বলে যাবো। তুমি কি চাও না যে আমরা একটু ডাবলাপ হই? এমনিতেই তো তুমি গ্রামে যাইতে পারো না, গ্রামের মানুষের কাছে বলো না যে তুমি আমাকে বিয়ে করছো, গ্রামের মানুষের কাছে কাউকে কোনো কিছু বলা হয়নি, তাহলে আমি যদি কুরিয়াতে চলে যাই তুমিও পরে যাবা। আমার ভিতরে তখন মনে হলো যে কথাটা তো আসলে ঠিকই বলছো, যদি কুরিয়াতে চলে যায় তাহলে পরে আমাকেও নিয়ে গেলে পরে আমি আর গ্রামে যাওয়া লাগবে না এবং গ্রামের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। বাংলাদেশে তো আমি থাকতে চাই না আর কি, এক কথায় যেটা। এখন আমি যে পরিমাণে টাকা ইনকাম করি তাই তো আমার বাংলাদেশ ছেড়ে যাওয়ার পক্ষে পসিবল না, সম্ভব না। একটা পর্যায়ে ও তখন কোরিয়াতে চলে যাবে, আমি সব কিছু ঠিকঠাক করলাম, ওই লোকের কাছে যাবে এবং ওই লোকের কাছে গিয়ে সে পৌঁছাইছে। ওইখানে সে প্রায় 6 মাসের মতো ছিল। 6 মাস থাকলো, আমার সাথে প্রতিদিনে কথা হইতো, যোগাযোগ হইতো, ভালো আছে, একটা চাকরি করে রেস্টুরেন্টে। 6 মাস পরে আমাকে হঠাৎ করে বলতেছে জায়মান, এই তোমাদেরকে যদি আনতে হয় আমাকে একটা কাজ করতে হবে, একটা কাজ করা ছাড়া আমি তোমাকে আর আমার মেয়েকে আনতে পারবো না। এখন বিয়ে করলে তোমাকে সাথে আনা যাবে না, আমি একটা কোরিয়ান নাগরিককে বিয়ে করতে হবে, তো সেখানে যদি আমি ডকুমেন্ট পাই, কাগজপত্র পাই, তাহলে আমি তোমাদেরকে আনতে পারবো। তাই আমি বললাম এটা কী বলো, তুমি কোরিয়ান নাগরিক এখন কোথায় পাবো বিয়ে করার জন্য? ও আমাকে বলে এরকম বিয়ে না তো, টেম্পারারি বিয়ে, মানে জাস্ট গভর্নমেন্টের খাতায় বিয়ে, কিন্তু আদত বিয়ে না। তাই আমি বললাম এরকম লোক তুমি কারে করবা? ও বলে তোমার আমি খুলে বলি, তুমি রাগ করো না, কথাটাকে মনোযোগ দিয়ে শোনো, এরপরে রাগারাগি করতে হইলে কইরো, আগে শোনো। আমি যেই লোকটাকে বাবা ডাকছিলাম, যিনি বাংলাদেশে গিয়েছে, আমি ওনাকেই বিয়ে করবো। আমি বললাম উমা, এটা কী ধরনের কথা? ও তোমাকে ডটার ডাকলো, তুমি তাকে ফাদার ডাকলা, তো তুমি ওকে বিয়ে করবা কেমনে? ও আমাকে বলে আরে বোকা, এটা তো শুধু একটা ডকুমেন্ট করার জন্য, একটা ডকুমেন্ট তৈরি করব এবং সেই ডকুমেন্টে আমি তোমাকে পরে কোরিয়াতে নিয়ে আসবো, তোমাকে কোরিয়াতে নিয়ে আসবো, আমার মেয়েকে নিয়ে আসবো। আমি বললাম দেখো যে তুমি যেগুলো করতেছো এগুলো মনে হয় না ঠিক হবে, আমরা মনে হয় বিপদে পড়ে যেতে পারি। ও আমাকে বলে আমরা কোনো বিপদে পড়বো না, তুমি কোনো চিন্তা করো না, এইসব নিয়ে তোমার টেনশন করতে হবে না, যা করার আমি করবো, তুমি জাস্ট চোখটা বন্ধ রাখো আর এইসব নিয়ে তুমি ভেবো না। তারপরে ওর উপর আমার বিশ্বাস যে ঠিক আছে, ও যেটা করবে ভালোই করবে অবশ্য, আর আমি বুঝালাম যে ঠিক আছে তুমি চিন্তা ভাবনা করে করো। এভাবে তার সাথে কথাবার্তা হলো ভাই। এবার সে কিছুদিন পরে বললো এই কোরিয়ান লোকটারও বিয়ে করছে, আমার জন্য ছবিও পাঠাইছে যে আমরা বিয়ে করছি, এখন তো মানে আমার কাগজপত্র হয়ে গেলে আমি তোকে নিয়ে আসবো। এই লোকটাকে বিয়ে করার প্রায় 4 মাস পরে, 4 থেকে 5 মাস পরে, আমার মেয়েটা তখন অনেকটা বড়, আমার ফারিয়া তখন অনেকটা বড় হয়ে গেছে। একটা পর্যায়ে ওর হঠাৎ করে ফোন, মানে আমাকে কিছুদিন ধরে বলতেছে, এটা বললো যে ওই লোকটার একটা ছেলে, মানে ওই লোকে আবার বিয়ে করছে আমেরিকার একটা মেয়েরে বিয়ে করছে, ও যারা বাবা ডাকছে তারে, এই আমেরিকাতে ওনার একটা ছেলে আছে, এই ছেলেটা নাকি আবার কুড়িয়ে আসছে এবং ওই ছেলেটা উশৃঙ্খল, নেশা করে, খুব খারাপ টাইপের একটা ছেলে। আমাকে বল আমার ভয় লাগে, ছেলেটি এরকম ওরকম। আমি বললাম তুমি দেশে চলে আসো। বল আমার কাগজপত্র হওয়ার পথে, আমি এখন কীভাবে আসবো? এই সব কিছুদিনের কথাবার্তার মাঝে হঠাৎ করে তার মোবাইলটা বন্ধ, আমি তার মোবাইলে লাইন পাই না, বন্ধ প্রায় 2 দিন ধরে মোবাইলটা বন্ধ। 2 দিন মোবাইল বন্ধ থাকার পর আমার ভিতর তখন খুব টেনশন ঢুকে গেলো যে ও কোথায় গেল আসলে, ও মূলত গেলোটা কোথায়? আমি তো তখন মানে পাগলের মতো হয়ে গেলাম যে কোথায় গেল। অ্যান্ড আমি তখন আমার যে ভাবি ছিল, কোরিয়ান যে ভাবি, উনি তো একমাত্র বসা, ওনার কাছে গেলাম যে ভাবি আপনার হাজব্যান্ড তো কোরিয়া থাকে, এখন আমার বউকে তো পাওয়া যাচ্ছে না, 2 দিন ধরে মোবাইল বন্ধ, ও কোথায় গেল? পরে আমার বলে ভাই একই তো অবস্থা, আমিও তো ফোন দিতেছি, এই ফারহার মোবাইল তো বন্ধ, এখন কি বলবো? ফারহা যে লোকটাকে বিয়ে করছে, বৃদ্ধ লোকটাকে বিয়ে করছে কাগজপত্রের জন্য, এখন ওই লোকটার মানে ছেলে একজন থাকে, সে নাকি আবার ওই লোকটা আবার বিয়ে করছে আমেরিকাতে ওর আবার ছেলে থাকে, ওই নেশাখোর ছেলেটা নাকি কোরিয়াতে আসছে এবং এসে ওই ছেলেটা নাকি ফারহার বিভিন্ন শরীরে হাত দিত, খারাপ কাজ করার চেষ্টা করতে গেলেও কিন্তু ফারহা আমাকে বলছে। আমি বললাম আমাকে তো ফারহা এই ধরনের কোনো কথা বলে নাই। বলে ফারহা কিন্তু আমাকে এই জিনিসগুলো জানাইছে, এখন এই ছেলেটা ফারহার কোনো ক্ষতি করে ফেললো কি না?
তাই আমি বললাম আপনার হাজব্যান্ড তো কুরিয়া থাকে, ওনারা ফোন করে বলেন না। বলে আপনি বলার আগে আমি আমার হাজব্যান্ডকে ফোন করছি, আমার হাজব্যান্ড ওই বাসায়ও গেছে, বাট ওরে খুঁজে পাই নাই। আমি তখন পাগলের মতো হয়ে গেলাম, এটা কি বলতেছে ওরে খুঁজে পাই নাই, মানে তাহলে ও গেল কোথায়? মানে আমি তখন ভাই আমার অবস্থাটা তখন এরকম হয়েছে, মনে হয় আমি এখনই হার্ট অ্যাটাক করবো, মারা যাবো। এদিকে মেয়েটাও তখন কান্নাকাটি করতেছে, কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমি ওরা বারবার বলি যে ভাবিরে বারবার বলি, ভাবি আপনিই পারেন, আপনি একটু খোঁজখবর করেন যে কোথায় গেল, কোন জায়গায় গেল। এরকম করে দীর্ঘ একদিন দিনে 2টা মাস হয়ে যায়। 2 মাসও আমি ওর কোনো সন্ধান পাই না। এবং এই 2 মাসে আমি কোরিয়ার যেই অ্যাম্বাসি ছিল, অ্যাম্বাসিতেও যাই, তাদের কাছেও রিপোর্ট করি, তারাও তখন লোকজন পাঠায় খোঁজাখুঁজি করে, বাট তারাও খুঁজে পায় না। 2 মাস পরে একদিন শুক্রবার আমি জুমার নামাজ পড়ে বেরোইছি। বেরোয়ার পর আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে যে আমাকে কিছু টাকা দাও, আমি বাড়িতে যাব। এই কথাটা আমার বউ ফারহার হোয়াটসঅ্যাপ থেকে। আমি তখন অবাক হয়ে গেলাম। আমি রিপ্লাই দিলাম যে বউ তুমি কই? কল দিছি আর কল ঢুকে না। ভাবির কাছে আসছি দৌড়ে, ভাবির বলা হচ্ছে ভাবি এই ঘটনা। ভাবি বলে হ্যাঁ ভাই আপনার ওর তো পাওয়া গেছে 1 ঘন্টা আগে, আপনার ভাই ওরে রিসিভ করছে, ও আছে এক জায়গায় আছে হসপিটালে। আমি যে কী হয়েছে ওর? বলে কী হয়েছে আবার কী হবে, ওই যে সৎ ছেলেটা আছে ওর, ওই লোকের বদমাইশ লোকটার এই ছেলে, ওই ছেলেটা ওর 2 মাস ধরে আটকায় রাখছে রুমের ভিতরে, এবং আটকায় রাখার পর ওই ছেলে এখন চলে গেছে আমেরিকাতে, ওর বাবাও চলে গেছে, ওই বুড়িও চলে গেছে, এখনও দেশে আসবে, ওরা পাওয়া গেছে। কোথায় কীভাবে আটকে রাখছে? আমাকে তখন বলতেছে আপনার এগুলো শুনতে হবে না, আপনার এগুলো শোনার দরকার নাই, আপনি এইসব শুনলে আপনার মন খারাপ হয়ে যাবে, এগুলো শোনার দরকার নেই, এখন যাই হোক ভালো আছে, ওরা দেশে আনার ব্যবস্থা করেন, টাকা লাগবে। আমি বললাম ভাবি আমার কাছে তো টাকা নাই। বলি টাকা লাগবে, নাইলে ওরে দেশে আনতে পারবো না, টাকার ব্যবস্থা করেন। আসলে মানে বলার মতো কোনো ভাষা আমার নাই। আমি শেষ পর্যন্ত আমি তখন ওই লাইব্রেরিতে চাকরি করি, ওই লাইব্রেরির পুরো দায়িত্ব আমার কাছেই ছিল, টাকা টুকা সব আমার কাছেই ছিল। আমি লাইব্রেরি থেকে টাকা চুরি করে পালাই আছে আমার মেয়েরই নিয়ে। লাইব্রেরি থেকে টাকা চুরি করি এবং সেখান থেকে পালাই। আমি তখন এ ভাবিরে টাকা দিচ্ছে, ভাবি আপনি আমার বউ রানার ব্যবস্থা করেন। ভাবি তখন টাকা পাঠায়। প্রায় 15 দিন পরে কোরিয়া থেকে আমার বউ ফারা তখন ফিরে আসে। 15 দিন পরে ফিরে আসার পরে আমি তাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য যাই। ঢাকা এয়ারপোর্টে ওকে আমি রিসিভ করি, ও তখন হাঁটতে পারে না, মানে 2টা পা করে হাঁটতে পারে না। বাসায় আসে, আমি একটা বাসা ভাড়া করে ওইখানে রাখি। রাখার পরে ভাই ওই রাতের বেলায় মানে প্রস্রাব করতে গেলে প্রচুর ব্লাডিং হয়, মানে এত পরিমাণের ব্লাডিং যে আমি বলে বোঝাতে পারবো না, প্রচুর রক্ত বের হয়। আমি টেনশনে পড়ে গেলাম যে এই ধরনের ব্লাডিং হচ্ছে। আমি পরের দিন আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তখন ওই যে আপনার লাইব্রেরি থেকে টাকা চুরি করছে, ওইখানকার কিছু টাকা আমার কাছে আছে, প্রায় 50-60 হাজার টাকার মতো আছে ওরে বাংলাদেশে আনার পরেও। তো ওই টাকাগুলো নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তখন আমার পরীক্ষা নিরীক্ষা দিল, বলতেছে ওর জরায়ুতে সমস্যা, অপারেশন করতে হবে। তো অপারেশন করতে কত লাগবে? প্রায় 3.5 লাখ থেকে 4 লাখ টাকা লাগবে, আমাকে একটা এস্টিমেট দেওয়া হয়। তো এখন 3.5 লাখ থেকে 4 লাখ টাকা আমি কোথায় পাবো? আমার কাছে তো কোনো টাকা নেই। আমি প্রথমে আমার সাথে যোগাযোগ করলাম যে মা কোনো টাকা আমাকে দেওয়া যাবে কি না। পরে মায়ের কাছে আমি লাস্টে কিন্তু আমি সত্যটা বলে ফেলি। ফারা কোরিয়াতে যাওয়ার পরে মাকে আমি বলি, মা তখন জানে। মারে বললাম যে কটা টাকা দেওয়া যাবে কি না, এরকম। মা আমাকে বলে আমার কাছে 1 টাকাও নেই, আমার কাছে 1 পয়সাও নেই, আমি তোর 1 পয়সাও দিতে পারবো না। মাও তখন আমার উপরে রাগ যে কাকা যে আমার কাছে ফারহারে পাঠাই দিল, আমি কেন এটা মারে জানাইলাম না, আমি কেন মারে বললাম না। তো আমার তো মারে বলা দরকার ছিল, আমি কিন্তু এটা মারে তখন ওই সময় বলি নাই, কাকা মানা করছে এই জন্য বলি নাই। তো আমি তখন বললাম যে দেখো আমার কাছে তো টাকা নাই, এখন ওর তো অপারেশন করতে হবে, টাকা তো লাগবে। আমার আম্মা বলে আমার পক্ষে 1টা টাকা দেওয়া সম্ভব না, আমি 1 টাকাও দিতে পারবো না। আমি তারপরে বাধ্য হয়ে ওরে বললাম যে ফারহা একটা কাজ করো না, তোমার আব্বার একটু ফোন করো, তোমার আব্বুরে একটু বলো যাতে কটা টাকা ম্যানেজ করে দেয়, কারণ টাকা না হলে তো আমি তোমার অপারেশন করতে পারবো না, তোমার অপারেশন তো টাকা লাগবে। ও বলে আমি পারবো না কাউরে ফোন করতে, আমি মরে গেলে মরে যাবো, কিন্তু টাকার জন্য আমি কাউরে ফোন করতে পারবো না। আমি তখন বললাম দেখো তোমার কাছে অনুরোধ করতেছি, এই সময় এরকমভাবে রাগ করে থেকে কোনো লাভ নাই, তুমি যেভাবে পাও আমাদেরকে টাকা ম্যানেজ করতেই হবে। তুমি তোমার বাবাকে ফোন করো, দেশে ফোন করো, ফোন করে টাকা চাও, টাকা আনো। ও আমাকে বলে আমি পারবো না। এভাবে প্রায় আরও 10 দিন পরে চলে গেল। আবার যে কোরিয়ান ভাবি ছিল, ভাবির বাসায় গেছে, ভাবি মোটামুটি দিয়েছে প্রায় 20-25 হাজার টাকার মতো ভাবি দিয়েছে। ভাবি আমাকে বলে ভাই আপনার হাজব্যান্ড আপনার ভাই আমাকে কোরিয়া থেকে টাকা পাঠায় হাত খরচের জন্য, আমার কাছে তো এত টাকা নেই, আমি তো এত টাকা আপনাকে দিতে পারবো না, যতটুকু টুকিটাকি পাঠায় ঠিক ততটুকুই দিচ্ছি, এরপরে আমি আর মানে আপনাকে বেশি টাকা দিতে পারবো না। তা আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, ওইখানে নিয়ে যাই, মানে যত জায়গায় ওকে নিয়ে যাই, আমি সুস্থ আমি করতে পারি না, অপারেশন লাগবেই লাগবে। শেষ পর্যন্ত একদিন আমি বাড়িতে যাই, যেতে আমার বাবার কাছে টাকা পাওয়া। জোহরের সময় দুপুরবেলা বাড়িতে যাই, আব্বা তখন ভাত খাইতে আসে, আমি গিয়ে আবার পা চাইপে ধরে বসে কান্না করতেছে, আব্বা
আব্বা আমারে মাফ করে দাও। আমি বাবারে মাফ করে দাও, এমন এমন ঘটনা, ফারহার অপারেশন করতে হবে। আমার আব্বা তখন এই ভাত খাওয়া অবস্থা আমাকে একটা লাথি মারে, আমি তখন একদম ছিটকে পড়ি। লাথি মারার পরে বাবার তখন একটা প্যান্ট থাকে, প্যান্টের মানে যে মানুষের যে প্যান্ট পরে এগুলো এক পাশ দিয়ে ধরে, আরেক পাশে বেল্ট থাকে, মানে প্যান্টের বেল্ট থাকে, প্যান্টের বেল্ট দিয়ে আমাকে পিটাইতে শুরু করে। পিটাইতেছে আর বলতেছে, তোর কারণে আমার ভাই মারা গেছে, তুই তার বউরে, আমার ভাই নিলে সরল সহজ মানুষ, তুই তার ভাই তার বউরে তুই তোর কাছে নিয়ে বিয়ে করিয়া তোর কারণে আমার ভাইটা আত্মহত্যা করছে। মানে বাবার সব জেনে গেছে, কীভাবে জানছে তা জানি না। আমাকে মারতেছে, মাইরা বলতেছে, তোরা আমি জেলের ভাত খাওয়ামু, তোরে তুই টাকার জন্য এখানে আসছিস, আমি তোরে জেলের ভাত খাওয়াইয়া ছাড়বো। এমনভাবে আমাকে মারে ভাই। বাবার ওই বেল্টের মানে লোহার যে এটা থাকে, এটা আমার শরীরের ভিতরে ভিদে যায়, রক্ত পর্যন্ত বেরিয়ে যায়। আমি প্রচুর কান্নাকাটি করি, কিন্তু এতে আর কোনো লাভ হয় না, আমার কথা আসলে কেউ শোনে না। আমি তখন শূন্য হাতে টাকা ছাড়া গ্রাম থেকে আসি, এসে ফারাকে লাস্টবারের মতো বলি যে একটাবার তোমার বাবাকে ফোন করো, তোমার বাবা তো ঘটনাটা জানতে পারছে। ফারা তখন শেষ পর্যায়ে এসে ওর বাবাকে ফোন করে, ওর বাবাকে ফোন করলো। ওর বাবা তখন একটা কথাই বলে যে ফারহা নামের কোনো মেয়ে আমার কাছে নাই, এবং এমন মেয়ে আমি জন্ম দিই নাই যে মেয়ের কারণে সৌদি আরবে একটা ছেলে আত্মহত্যা করে মারা গেছে, এমন মেয়ে আমি জন্ম দিই নাই। ফারা বাবা তখন লাইনটা কেটে কোনো কিছু হয় না, আমি টাকার জন্য যাই নাই, এমন কোনো জায়গা নেই। শেষ পর্যন্ত আমি লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে আমি আমার যে লাইব্রেরি থেকে টাকা চুরি করেছি সেই লাইব্রেরির মালিকের বাসায় যাই, পায়ে ধরে কান্নাকাটি করি যে আমি আপনার লাইব্রেরি থেকে টাকা চুরি করেছি, এটা মিথ্যা নয় সত্য, কিন্তু টাকা চুরি করেছি এই কারণে। আমি ওনার বাসার জন্য পায়ে ধরে কান্নাকাটি করি। এদিক দিয়ে ওনার ওয়াইফ তখন পুলিশে ফোন করে দেয়। কয়েক মিনিটের মধ্যে তখন পুলিশ চলে আসে। আসার পরে তারা স্বামী স্ত্রী মিলে আমাকে তখন জেলে ঢুকিয়ে দেয়। আমি সেখান থেকে জেলে ঢুকেছি, এবং আমি যেদিন জেলে ঢুকি তার 3 দিন পরে সকালবেলা একজন পুলিশ এসে আমাকে বলে, আপনার নাম কি? আমি বললাম যে আমার নাম আয়মান। তাহলে আয়মান হোসেন, আপনার স্ত্রী মারা গেছে গতকালকে, আপনার স্ত্রীকে দাফন করতে যাব, আপনাকে নিয়ে যাব, আপনি কি যাবেন? বললাম জি যাব। তখন ঢাকাতে ওকে যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসায় সামনেই ও পড়ে আছে, ওর নিথর দেহটা। আমার মেয়েটা তখনও কান্নাকাটি করতেছে, কখনো এর কোলে কখনো ওর কোলে মেয়েটা কাঁদতেছে। আমি বললাম যে ওর চেহারাটা আমি দেখতে পারবো না, চেহারাটা দেখাই না তোর। তখন ঢাকারই একটা কবরস্থান ওকে দাফন করা হয়, এবং এই মর্মান্তিক ঘটনাটা আমার যে মালিক ছিল, মানে আমার যেই লাইব্রেরির মালিক ছিল, তিনি তখন এই জিনিসটা দেখতে পায়, যে তিনি তখন দেখে আর কি। তিনি তখনও আমার বউ মারা গেছে এটা শুনলে তিনিও তখন আসে। তো আমার বউকে দাফন কাফনের পরে আমাকে আবারও নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে রাতে গিয়ে উনি তখন মামলাটা উঠাই ফেলে, আমার ওই মালিক মামলাটা উঠাই, আর তিনি আমাকে ওনার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে আমার সাথে তিনি বসে আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বলো তো। আমি তখন আমার জীবনে ঘটে যায় যে ঘটনাগুলো আপনাকে বললাম, সবগুলো ঘটনা আমি ওনার কাছ থেকে বলেছি। দেখেন, সব কিছু বলার পরে তখন ইনি তার চোখের পানি রাখতে পারলো না, তিনিও কান্নাকাটি শুরু করলো। তার ওয়াইফও কাঁদলো, তার একটা মেয়ে ছিল, মেয়েটা আমাকে জড়ায় ধরে কান্নাকাটি করলো। তারপর ওইখান থেকে কোরিয়ান ভাবির কাছে তখন আমার মেয়েটা ছিল আর কি, আমার মেয়েটা আমার ফারিয়া। তখন আমি ফারিয়াকে ওই কোরিয়ান ভাবির ওখান থেকে আনার পরে আমাদের বাসায় যাই, মানে আমার যেই লাইব্রেরিতে আমি চাকরি করতাম সেই লাইব্রেরির মালিকের বাসায় যাই। উনি আমাকে পুনরায় আবার ওনার লাইব্রেরিতে চাকরি দেয়। ওনার লাইব্রেরিতে চাকরি করে আজকে প্রায় 6 থেকে 6.5 বছরের মতো ওনার লাইব্রেরিতে আসি। ওনার লাইব্রেরিতে চাকরি বাকরি করতেছি, এখনও আসি, এবং ওনার লাইব্রেরিতে এখন আমি ম্যানেজার। আমার মেয়েটা এখন অনেক বড় হয়, আমার ফারিয়া অনেক বড় হয়েছে। আপন ভাই, আমি ঢাকাতে একটা মাদ্রাসা আমার মেয়েটাকে পড়াচ্ছি। আমার অনেক ইচ্ছা, আমি আমার মেয়েটাকে কোরআনে হাফিজা বানাবো, কোরআন পড়াবো, এবং ইসলামিক লাইনে আমি মেয়েটাকে বড় করব। আমার জীবনে বিয়ে শাদী করা, সংসার করা, এইসব আর কোনো ইচ্ছা নাই, বা গ্রামে যাওয়া কোনো ইচ্ছা নাই। আমার মেয়েটাকে দেখার জন্য আমার মা, আমার বাবা একটাবারের জন্য আসে নাই, বা আমার মেয়েটার নানা নানি তারাও আসে নাই। তাই মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বেঁচে আছে। বাকি যতদিন কাটবে মেয়েটাকেই বড় করব, মেয়েটাকে মানুষের মতো মানুষ গড়ে তুলব। আপন ভাই, ফারহার সাথে ওই আমেরিকান ছেলে যা করেছে তার 10 ভাগের 1 ভাগ ফারহা আমাকে একদিন রাতে বলেছিল, যেটা আমার এখানে বলা সম্ভব না। আমার ফারহার সাথে যা হয়েছে এটা আসলে পৃথিবীর কোনো নারীর সাথে না ঘটুক। নারীরা যাতে সতর্ক হয়, তারা যাতে বুঝতে পারে, যার জন্য আমার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে শোনালাম ভাই।
অনুরোধ করবো আমার গল্পটা প্রচার করবেন, তাহলে অন্তত রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বুকে এরকম অসংখ্য মেয়েরা আছে যারা স্বামীর আয়ে সন্তুষ্ট না, তারা যাতে গল্পটা শুনে একটু সতর্ক হয়। আপন ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বরিশালের ভাই আয়মান হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুগণ, এই গল্পটা আমি যখন রেকর্ড করার কিছুক্ষণ আগে, মানে 1-2 মিনিট আগে আমি ফেসবুকে ঢুকি। তা ফেসবুকে ঢোকার পরে হঠাৎ করে একটা ভিডিও ক্লিপ আমার সামনে আসে। এটা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার। আমি বলে রাখি, আমি কাউকে ছোটো করছি না, কাউকে অপমান করছি না, জাস্ট একটা সত্য ঘটনা বলার চেষ্টা করছি, একটা সত্য কথা। এটা ভিডিওটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো দেখলাম ওখানে আপনার মিষ্টি জান্নাত বলে সম্ভবত কোনো একটা নায়িকা আছে বাংলাদেশে, আমি চিনি না, বাট ওখানে দেখলাম যে মেয়েটা মিষ্টি জান্নাত এবং তার পাশে বাংলাদেশের সুপারস্টার জায়েদ খান দাঁড়িয়ে আছে। মেয়েটা তার ক্যামেরাতে বলতেছে এবং ও অনেকগুলো সাংবাদিকের সামনে বলে যাচ্ছে যে আমার মা আমাকে কারোর সাথে বাসার বাইরে যেতে দেয় না, এবং আমার মা আমাকে এতটাই বিশ্বাস করে, মানে এতটাই করে যে মানে বাইরে কোথাও গেলে মা আমার সাথে সাথে যায়, কিন্তু শুধুমাত্র জায়েদ খানের সাথে আমি যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারি, এবং মা আমাকে বলে তোমার ওর সাথে যেখানে খুশি সেখানে তুমি যেতে পারো, এবং আমি এখনও বিয়ে করিনি। তো মেয়েটাও অবিবাহিত, জায়েদ খানও অবিবাহিত। এটা শুনে হয়তো আপনাদের অনেকেই মনে অনেক প্রশ্ন জাগতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এরকম অবিবাহিত একটা মেয়েকে তার মা জায়েদ খানের সাথে পাঠিয়ে দিয়েছে যদি যেখানে খুশি সেখানে যেতে পারো, অনলি জায়েদ খানের সাথে, বিকজ তার মা জায়েদ খানকে বিশ্বাস করে। কেমন বিশ্বাস করে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন আপনার কাছে। ঠিক ঢাকা শহরের বুকে এরকম অসংখ্য ফ্যামিলি আছে। দিস ইজ জাস্ট একটা উদাহরণ আমি দিলাম মিষ্টি জান্নাতকে নিয়ে, কিন্তু এরকম অনেক ফ্যামিলি ঢাকা শহরে আছে এবং ঢাকা শহরে গোটা বাংলাদেশে আছে। মানে টাকাওয়ালা ছেলে দেখলে কাঠের মুক্তির মতো তারা হা করে বসে। মানে আমার মা একটা কথা বলতে, যে টাকা দেখলে নাকি কাঠের মুক্তি হা করে, তো এরকম কাঠের মুক্তির মতো হা করে বসে। আপনি একটা সৎ, যোগ্য, একটা ভালো ছেলে আপনার মেয়ের জন্য সিলেক্ট করেন, ভালো থাকবেন। আপনার এই যে ফারহার কথা বলি, ফারহার বাবা মারও কিন্তু অনেক অপরাধ আছে। মাসুদ সাহেব বয়সে এত ভেঙে পড়া একটা মানুষ, প্রায় আয়মানের চাচা যদি হয়ে থাকে ভীষণ বয়স্ক, এরকম ভীষণ বয়স্ক একটা লোকের সাথে এরকম কম বয়সী একটা মেয়েকে বিয়ে দেওয়ার প্রয়োজন ছিল না। এবং ফারহার বাবা মা লোভে পড়েই মাসুদ ভাইয়ের কাছে, মানে মাসুদ সাহেবের কাছে তাদের মেয়েকে তারা বিয়ে দিল। এটাই ছিল তাদের জীবনের শ্রেষ্ঠ ভুল, এবং ওই ভুল থেকেই কিন্তু ফারহার জীবনটাও নষ্ট হলো। ফারহাও মারা গেল, মাসুদ ভাইও মারা গেল, এবং মধ্যে ওখানে অনিশ্চিত জীবনযাপন করছে আয়মান এবং তার মেয়ে ফারিয়া। অপরাধটা কিন্তু সেখান থেকেই শুরু হয়। বন্ধুরা, আমি জানি আপনারা আমাকে অনেকেই কমেন্ট বক্সে, আমি আজকেও মানে দেখতে পেলাম এক ভাই আমাকে কমেন্ট করেছে যে আপনি কি চান যে বাংলাদেশকে কলঙ্ক করতে? নেভার, আমি বাংলাদেশকে কলঙ্ক করতে চাই না। আমি বাংলাদেশের মানুষকে সতর্ক করতে চাই, আমি ওয়ার্ল্ডে একটা মেসেজ দিতে চাই যে আজকে আয়মানের সাথে যেটা ঘটে গেছে সেটা আপনার সাথে না ঘটুক। আয়মান ভুল করছে, তার উচিত হয় না যে তার চাচি মা ফারহাকে দেশ থেকে এনে সে এইভাবে রাখা, তার কাকার কথা শুনে নেবার, এটা ঠিক হয় নাই। এবং তার কাকারও উচিত হয় নাই যে বাতিজা, ইয়াং বয়সে একটা বাতিজার কাছে তার বুকে পাঠিয়ে দেওয়া। এই ভুলগুলো তারা করেছে। ফারহার উচিত হয় নাই বিদেশে চলে যাওয়া, একটা অনিশ্চিত জীবনের চলে যাওয়া। ফারহার উচিত হয় নাই বিদেশে একটা লোককে বাবা ডেকে তিনার সাথে দেশের বাইরে চলে যাওয়া, তিনাকে বিয়ে করা। এই যে উচিত হয় নাই কাজগুলো যারা করেছে, এই কাজগুলো আপনারা কইরেন না। যার জন্য আমার গল্পটা প্রচার করা। বন্ধু, গল্প বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ এই গল্পের নাম, ঠিকানা, লোকেশন আমি সব কিছু হাইড করি। বিশ্বাস করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু অনুরোধ করব যে গল্প থেকে কিছু শিখেন যেটা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যারা আজও ফারহার মতো বিলাসবহুল লাইফ লিড করার জন্য আছেন, যারা এখনও ফেসবুকে ঘুরে বেড়ান, ইউটিউবে ঘুরে বেড়ান, কীভাবে বড়লোকের ছেলে পটানো যায়, কীভাবে বড়লোক হওয়া যায়, মিথ্যে ভাই। আপনি জানেন না আজকে ঘুমানোর পরে ঘুম থেকে যদি আপনি উঠতে পারেন, আপনার জন্য আসবে একটা সকাল। আর ঘুম থেকে যদি আপনি না উঠতে পারেন, আপনি চলে যাবেন পরপারে। এটাই হবে আপনার জন্য পরকাল, আসবে না সকাল। তো এই জন্য এই দুনিয়াতে যতটুকু পেয়েছেন ততটুকুতে আলহামদুলিল্লাহ বলে জীবনটা কাটিয়ে দিন। খুব ছোট্ট এই জীবন, এরপরে অবশ্যই ভালো থাকবেন। বন্ধুরা, আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমি এখন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।